কি বলবো স্যার, যেখানে সব প্রমাণ আমার বিরুদ্ধে। আজ সবাই বিশ্বাস করছে আমি একজন সৈনিককে খুন করেছি। আমি একজন সৈনিক হয়ে আরেকজন সৈনিককে কিভাবে খুন করতে পারি? আজকে সবাই আমার বিরুদ্ধে, এমনকি আমার বউ, যার সাথে আমি 7 মাস একসাথে থাকছি, আজ সেও কিনা বলে আমি খুন করেছি। স্যার, ওই যে দেখছেন আমার পিচ্ছি বোন, শুধু ও বিশ্বাস করলো আমি খুন করি নাই। আসলেই আমার যদি আজ থেকে পৃথিবীতে কেউ থেকে থাকে, সেটা আমার এই বোন। আর আমার কিছুই বলার নাই, আপনার রায় দিতে পারেন। সমস্ত প্রমাণের উপর ভিত্তি করে আসামি এই কথার কোনো ভিত্তি নেই, তাই এই আদালত আসামিকে সামনের মাসের 1 তারিখে ফাঁসি রায় দেওয়া হলো। তা বললে হবে না, দুলাভাই টাকা দিন। আমি আর পেঁচাল না করে দুজনকেই 2,000 টাকা দিয়ে দিলাম। যেতে যেতে মারিয়া বলল, ভাইয়া আমি যেন ফুপি ডাক শুনতে পারি, মনে থাকে যেন। এই কথা বলে মারিয়ার রিমি চলে গেল। আমি ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। মিম এসে আমার পায়ে সালাম করলো। ভদ্রতার খাতিরে বললাম, থাক, সালাম করা লাগবে না, উজু করে আসেন, 2 রাকাত নফল নামাজ পড়ে নেই। আমার কথা মতো মিম উজু করে আসলো। নামাজ পড়ে মিমের সাথে কোনো কথা বললাম না, একটা বালিশ নিয়ে সোফার দিকে যাচ্ছে। হঠাৎ দেখি আমি আর হাঁটতে পারছি না, মনে হয় আমার পা কে জানি ধরে রাখছে। ওমা, নিচে তাকে দেখি সত্যি সত্যি মিম আমার পা জড়িয়ে ধরে আছে। আমাকে মাফ করে দিন প্লিজ, আমার ভুল হয়ে গেছে। আমি কারো ভালোবাসার যোগ্য না। 8 বছর বয়সে মার ভালোবাসা হারিয়েছি, এখন আপনার ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করবেন না। এই বলে কান্না করতে লাগলো। যত কিছু হোক না কেন, মিম তো আমার বউ, ওকে মাফ করে দেওয়া আমার কর্তব্য। আমি মিমকে ধরে তুললাম, দেখি চোখের পানি দিয়ে পুরো মুখ ভিজিয়ে ফেলছে। আমি চোখের পানি মুছে দিয়ে কবরে একটা চুমু দিতেই মিম আমাকে জড়িয়ে ধরলো। আপনি আমাকে মাফ করে দিয়েছেন তো? আমার লক্ষ্মী বউ, আমি কি আর সুন্দর এই বউয়ের উপর রাগ করে থাকতে পারি? ধন্যবাদ আমার প্রিয় জামাই। আমি তো মনে করেছিলাম আপনি আমার উপর রাগ করে আছেন। রাগ ছিল না, তবে তোমার উপর আমার অভিমান ছিল। আচ্ছা, এখন বিছানায় চলেন তো, দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না। বিছানায় মিম পাগুলো ছড়িয়ে বসলো। আমি মিমের পায়ের উপর শুয়ে ওর কোমর জড়িয়ে ধরলাম। জানেন, আজকে আমার খুব ভালো লাগছে। মনে হচ্ছে যে আমার কোনো কষ্ট নাই। কেন, জানতে পারি কি? তুমি আমার একমাত্র জীবনসাথী। তুমি জানতে পারবে না তো কে জানতে পারবে? আচ্ছা মিম, আমাকে তোমার জীবনসাথী হিসেবে পেয়ে তুমি খুশি হতো? কি বলে বোঝাবো তোমাকে এত খুশি যে আমি এই কথা তোমাকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা, আমি একটা কথা কি জানতে পারি বাবু? গো, অবশ্যই বলে। আমাকে যদি তুমি এতই ভালোবাসো, তাহলে তুমি বিয়ের আসর থেকে চলে গেছিলে কেন? প্লিজ এসব কথা এখন বলবেন না। আমি তখন বুঝতে পারি নাই, কিন্তু আস্তে আস্তে আপনাকে এত ভালোবেসে ফেলেছি। আপনাকে এখন একটা দিন না দেখলে আমার শরীর ছটফট করে। বউ, ও বউ, গো, বলো। তোমার শরীরের ঘ্রাণটা আমাকে কেমন যেন পাগল বানিয়ে দেয়। যা, কি সব বলো না তুমি, আমার লজ্জা করে না বুঝি? ওরে আমার লজ্জাবতী বউ রে, লজ্জায় মুখ একেবারে লাল টুকটুকে হয়ে গেছে। তোমাকে এখন অনেক সুন্দর লাগছে। যা, আপনি কি সব বলেন যে? আচ্ছা, আপনি দেশে এত চাকরি থাকতে সেনাবাহিনীর চাকরি নিলেন কেন? আমার সেনাবাহিনীর চাকরি করার ছোট থেকে খুব ইচ্ছে। আর আমার বউ হলেও সেনাবাহিনীর মেজর, বুঝতেই পারছো। তুমি যেখানে আমি সেখানে। দেখি, এদিকে তাকান। হুম। খুব ভালো একটা কাজ করেছেন। আপনাকে না দেখে আমি একদিনও থাকতে পারবো না। আমাকে এত ভালোবাসে আমার বউ কোনোদিন থেকে আমি তো জানতেই পারি নাই। যেই দিন মারিয়া আপনার পিক দিয়েছিল আর যখন দেখি আপনি গল্প লেখেন, তখন তো আমি আপনার প্রেমে পড়ে গেছি। সেই দিন থেকেই আপনাকে আমি ভালোবাসি। আর আপনার পিকটা থেকে আপনি অনেক কিউট। সত্যিই তো। আমি আর যার কাছে মিথ্যে বলি, আপনার কাছে বলবো না। আমাকে ছেড়ে আর কোনোদিন চলে যাবো না তো? এই যে, আমি আপনার কসম খেয়ে বললাম, দরকার হলে চাকরি ছেড়ে দিব, তাও আমার জামাইকে ছেড়ে আমি যাব না। এই না হলে আমার বউ। আমার একটা ইচ্ছা ছিল বাসরাতে। আমার বাবুটার কি ইচ্ছে, সব আমি পূরণ করতে চেষ্টা করব, বলো গো। আমার ইচ্ছে একটাই, আমার বাসর রাতে আমি আমার জামাইয়ের সাথে বাইরে গিয়ে ফুচকা আর আইসক্রিম খাবো। কিন্তু এখন তো অনেক রাত হয়ে গেছে, দোকান খোলা থাকবে না। হুম আমার বউয়ের ইচ্ছে আমি পূরণ করব না, তা কি হয়? চলো গো, নিয়ে আমার গালে একটা কিস করে। সত্যি বাবু? গো, সত্যি সত্যি সত্যি, চলো।
কিন্তু আমরা যদি দরজা দিয়ে বের হই, মা আর বাবা জেগে গেলে আমাদের কি বলবে? তাই তো, আমি তো এই কথা চিন্তা করি নাই। চলেন তাহলে আমরা জানালা দিয়ে যাই। ওই কি বলো, ওইখানে গিয়ে লাফিয়ে যেতে হয়, আর তুমি এই শাড়ি নিয়ে পরবা না? ভুলে যেয়েন না, আমি সেনাবাহিনীর মেজর। তুমি ভুলে যেও না, তুমি এখন আমার বউ, আর এখন এখানে আমার বউকে সেভ করার দায়িত্ব আমার। বরং তুমি দাঁড়াও, আমি আগে নামি। আমি জানলা দিয়ে লাফিয়ে নেমে পড়লাম। এখন তুমি লাফ দাও আমার কোলে। আমার ওজন তুমি নিতে পারবা? আমার লক্ষ্মী বউ কি যে বলে, কিছু হবে না, তুমি লাফ দাও। মিম লাফ দিয়ে আমার কোলের ওপর পড়লো। আমাকে 2 হাত দিয়ে কোলে নিয়ে হাঁটতে লাগলাম, আর কোল থেকে নামালাম না। এই কি করছো? নামাও, তোমার কষ্ট হবে না। না গো, আমরা একটা মাত্র বউ, তোমাকে নিয়ে হাঁটতে আমার কিছু হবে না। আমি হাঁটছি, আর মিম আমার মুখে চুমু দিচ্ছে। এই ফিলিংসটা অন্যরকম, যা বলে বোঝানো যাবে না। এই তো সামনে একটা দোকান দেখা যায়, মনে হয় চলে যাচ্ছে। মিমকে কোলে থেকে নামিয়ে তাড়াতাড়ি দোকানের সামনে গিয়ে বললাম, মামা আমাদের 2 প্লেট ফুচকা দেন। তোমরা মনে হয় পালিয়ে এসেছো। আরে না মামা, আমার বউ এই রাতে ফুচকা খেতে আবদার করছে, তাই নিয়ে আসছি। আমারও আমার বউয়ের আবদার পূরণ করতে খুব ভালো লাগে। বলতে বলতে 2 প্লেট ফুচকা বানিয়ে দিল। মিম নিজে খাচ্ছে আর আমাকেও খাইয়ে দিচ্ছে। খাওয়া শেষে বিল দিয়ে, বাবু আর কোনো দোকান তো খোলা নাই, মনে হয় আজকে আর আমাদের আইসক্রিম খাওয়া হবে না। থাক বাবু, লাগবে না। মিম আর আমি হাঁটতে লাগলাম। এই চাঁদের আলোতে হাঁটার মজাই আলাদা। আমার খুব খুব ভালো লাগছে, যা বলে বোঝাতে পারবো না। আমার অনেক ভালো লাগছে। এই চাঁদের আলোতে বউকে নিয়ে হাঁটার কী যে মজা, তা আজকে আমি বুঝতে পারছি। বাবু, ও বাবু, বলো গো। আমি আর হাঁটতে পারছি না। কোলে উঠবা তা বললেই তো হয়। বুঝতেই তো পারছো তাহলে। আমার বউয়ের কথা আমি বুঝতে পারবো না, তা কে বুঝতে পারবে? আসো। বলতে মিম আমার কোলে লাফ দিয়ে উঠে গেল। এভাবে কেউ ওঠে? আমি উঠি তো। তোমার হাসিটা অনেক সুন্দর। যাও, তুমি শুধু একটু পর পর লজ্জার কথা বলো, আমার লজ্জা করে তো। ওমা, স্বামীর কাছে আবার কি লজ্জা? তোমাকে আমি মাইর দিব কিন্তু। এই মাইকটা রুমে গিয়ে দিও। এই কথা বলে মিম আমার বুকে মুখ লুকালো। বাসায় এসে মিমকে ওঠার জন্য সাহায্য করতেই মিম উঠে গেল। আমি লাফিয়ে উঠলাম। অনেক রাত হয়ে গেছে, বাবু চলো ঘুমিয়ে পড়ি। হ্যাঁ, তুমি বললেই হবে। যেটার জন্য এতদিন অপেক্ষা করছি সেটা না করে কিভাবে ঘুমিয়ে পড়বো? ওমা, তুমি আবার কিসের জন্য অপেক্ষা করছো? চলো তোমাকে দেখাই। বলে আমার দিকে এগিয়ে আসছে। এই এই কি করো? তোমার মতলব কিন্তু আমার ভালো লাগছে না। মিম হাত দিয়ে লাইট অফ করে দিল। আমাকে বিছানায় ফেলে টি শার্টটা খুলে ফেললো। এসব কিন্তু ভালো না। মিম আমাকে জোরে ধরে ঠোঁটে কিস করতে লাগলো। লাইট অফ তো মিয়ারা, আর কি বলবো। জান, পরেরটা তো ইতিহাস। সকালে যখন আমার ঘুম ভালো দেখি মিম এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? উম, রাতে আমি এত মজা পাইছি, বলার বাহিরে। যদি এটা আগে জানতাম তাহলে তোমাকে আমি আরো আগে বিয়ে করে নিতাম, আর চাকরির পিছনে ছুটতাম না। এই তুমি এত লুচ্চে কেন? আমার মতো বাচ্চা ছেলের ইজ্জত কেড়ে নিলা। আমি এখন সমাজকে মুখ দেখাবো কিভাবে? কোথায় বাবু, তোমার ইজ্জতটা দেখাও আমাকে দেখি। যে তুমি এত রোমান্টিক কেন বলো তো? বাবু, তোমার গল্প পড়ে আমি রোমান্টিক হয়ে গেছি। আমার গল্প আমি লিখি, রোমান্টিক হতে পারলাম না, আর তুমি রোমান্টিক হয়ে গেলে? বাহ, শ্বশুরের বেডে বাহ। আচ্ছা, এখন যাও গোসল করে আসো বাবু। তুমি আবার গোসল করলা কখন? অনেক আগে। তাহলে আমাকে ডাক দিল না কেন? আমার বাবুটা সুন্দর করে ঘুমাচ্ছিল, তাকে ঘুম থেকে আমি কিভাবে জাগাই বলো? মিমের চুলগুলো আমার উপরে পড়ছে, আর ওর চুলের ঘ্রাণে তো আমি পাগল হয়ে যাচ্ছি। আমি ওর চুলের ঘ্রাণ নিচ্ছি। এই এই, কি করুস? তোমার চুলের ঘ্রাণ আর তোমার শরীরের ঘ্রাণটা আমার কাছে মারাত্মক ভালো লাগে। মনটা চায় তোমাকে খেয়ে ফেলি। দেখছি তো রাতে কি করতে পারো তুমি। কি এত বড় কথা? তবে রে, দেখাচ্ছে মজা। জোরে ধরতেই হেই হেই, কি করস? আমি তো মজা করে বলছি, আর আমি কিন্তু গোসল করে ফেলছি। আজকে আর কাজ হবে না বলেই শুভ কাজে দেরি করতে নেই, খেলা শুরু করে দিলাম। খেলে শেষ করে মিম দেখি নাকা কান্না করছে। লুইচ্চা বেটা, আমি তোর নামে মামলা করব। আহা! চুলগুলো এলোমেলো হয়ে গেছে, সব মিলিয়ে পাগলি পাগলি লাগছে। বাবু, ও বাবু, তোমার কি হয়েছে? যা শয়তান, তুই আমার সাথে কথা বলবি না। রাগ করছো বুঝি বাবু?
হুম। আমি মিমকে কোলে নিয়ে সরাসরি বাথরুমে ঢুকে পড়লাম। এই কি করছো তুমি? আজকে দুজনে একসাথে গোসল করব। তুই এখান থেকে যাবি নাকি আমি এখন সত্যি সত্যি মাইন্ড দিব? বাবু আজকে আর তা বললে হবে না। গোসল শেষে করে কাপড় পাল্টিয়ে মিমকে শাড়ি পরাতে সাহায্য করলাম, কিন্তু মিম আমার সাথে কোনো কথা বলে নাই। বাবু এদিকে তাকাও, আমার উপর কি তুমি সত্যি সত্যি রাগ করছো? মিম তাও কথা বলে না। এদিকেও কানে ধরলাম, আর এমন হবে না। মনে থাকবে তো? আমি জোরে ধরে গো আমার লক্ষ্মী বউ। হঠাৎ বাইরে যে থাকে কি জানে ডাকছে। এই ছাড়ো তো, দেখি কে ডাকছে। তোর কি যে এসে ডিস্টার্ব করলো। হ, তোমার তো আর খেয়ে দে কাজ নাই। বলে মিম আমাকে ছাড়ে দরজা খুলতে চলে গেল। এদিকে মারিয়া আর রিমি আইছে। ভাবি ভাইয়াকে নিয়ে নিচে চলেন, মা ডাকছেন। এই তোরা আর আসতে সময় পেলি না? দেখছিস না আমার বউয়ের সাথে আমি রোম্যান্স করছিলাম। আমার কথা শুনে মারিয়া আর রিমি মুখে হাত দিয়ে দৌড়। রোম্যান্স না, কোথায় কি বলতে হয় তা জানেন না। আজকে দেখি আমার হাত থেকে কে তোমাকে বাঁচায়। একটু আগেই না তুমি ভালো ছিল বাবু, এখন এত রেগে গেল কেন? এমন করা কিন্তু ভালো না। মিম আমার কাছে আসতেই জোরে ধরলাম। ছাড়ো বলছি। না ছাড়বো না। আমি মিমকে কোলে নিয়ে যেতে লাগলাম। মিম আমাকে কোল থেকে কিল খুশি যা পারে দিতে লাগলো। নামাও বলছি। না না আজকে আর নামাবো না, কোলে করে নিয়েই টেবিলে বসাবো। এই দেখো, আমার কিন্তু লজ্জা করছে। আমার কিছু করার নাই বাবু, আমার বউকে আমি কোলে নিয়ে আজকে নিচে যাবই। মিমকে কোলে নিয়ে নিচে যেতেই বিশ্বাস করেন ভাই, আমি তো একেবারে বেক্কেল হয়ে গেলাম। এমন লজ্জায় আমি কোনোদিন পড়ি নাই। আমি মনে করেছিলাম মা আর বাবা মনে হয় নিচে আছে শুধু, কিন্তু এখন দেখি আমার 14 গোষ্ঠী আছে। বাবা মা মারিয়া রেমি আমার বেষ্টু তাসলিমাও আছে। সবাই মিলে একত্রে নাস্তা করতেছে। তাড়াতাড়ি আমি মিমকে কোল থেকে নামাইলাম। বেচারি লজ্জা আমার পেছনে গিয়ে লোকালো, আর আমার কথা না হয় বাদই দিলাম। ইস, আমার বৌমা কি লজ্জা পেয়েছে। দেখি এদিকে আসো তো মা। মিম তবু আমার পেছনে লজ্জায় দাঁড়িয়ে আছে। এই কি করছো, যাও তো, মা ডাকছে। আস্তে করে বললাম। তোমাকে আমি দেখে নিব, আগে রুমে যাই। আমি আগেই বলেছিলাম আমাকে কোলে করে নিয়ে আসতে হবে না, না তাও নিয়ে আসলা। কি ফিস ফিস করিস তোরা দুজনে? কিছু না আম্মু, বলে মিমকে রেখে আমি গিয়ে টেবিলে বসে পড়লাম। বৌমা তুমি দাঁড়িয়ে আছো কেন, এদিকে আসো। জি মা। মিমকে মার সাথে বসালো। লাদেন, জি মা। এখনো ও আমার অনেক লজ্জা লাগছে। তোর বউকে তুই কোলে করে আনছোস, এতে লজ্জা পর কি আছে? ইস, এমনিতে লজ্জায় আমি শেষ, আর আমার কী সব বলে যে। বাদাও তো এসব আম্মু। তাসলিমা তুই কখন এলি রে? আইসলাম তোর বউকে দেখতে, কিন্তু আন্টি আমাকে নাস্তা করতে বসিয়ে দিল। ভালো করেছে। তা বাবা, তোমার জয়েন কত তারিখ থেকে? এই তো বাবা, সামনের মাসের 1 তারিখে। বৌমা তোমার? কয়েকদিনে ছুটি নিচ্ছি বাবা। আচ্ছা, তাহলে লাডেন আজকে গিয়ে তোর শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে আয়, আর কয়েকদিন থেকে আসবি। আচ্ছা বাবা। নাস্তা শেষ করে সবাই একসাথে গিয়ে সোফায় বসলাম। মা আর বাবা রুমে চলে গেল। ভাবি আপনি তো অনেক কিউট। ধন্যবাদ, তোমাকে তো চিনতে পারলাম না। আপনার জামাই আমার কথা কিছু বলে নাই আপনাকে? না তো। তাসলিমা চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। ওমা, আমি কি করছি? বিশ্বাস কর, আমার তোর কথা মনে নাই। আর মিমো হয় আমার বেস্ট ফ্রেন্ড। ও আচ্ছা, তাই বলো। আপনি কি মনে করেছেন আমি ওর গার্লফ্রেন্ড, তাই তো? আরে না, আমার বাবুটা অনেক ভালো, কোনো গার্লফ্রেন্ড থাকতে পারে না, তাই না? গাল টেনে। এসব বাদ, এখন আমরা লুডো খেলবো। ভাইয়া তুই এখন থেকে যা। তাহলে আমিও তোদের সাথে খেলবো। না না, এখানে আমরা 4 জন আছি, তুই থাকলে 5 জন হয়ে যাবে। তুই তাহলে আমাদের খেলা দেখ। না না, আমিও খেলবো। তাহলে আমি আর ভাবি, লাদেনের সাথে কে খেলবে? আমি খেলবো। তাহলে আমি কি করব? যে বেশি নেতাগিরি করে তার বসে থাকতেই হয়। তোরে তো পরে দেখে নিব। এই এখন আমাকে দেখে নে। তোদের ভাই বোনের ঝগড়া রাখবি? ভাবি খেলা শুরু করেন। খেলা তো এভাবে সেভাবে খেলবো না, বাজি ধরে খেলবো। তাহলে তোরা খেল, আমার কাছে এত টাকা নাই। এই তুই কি কিপটামি জীবনেও ছাড়বি না? আমি আর তসলিমা 1000, রিমি আর আমার হাবি 1000। হাবি মানে জামাই। আমার কাছে এত টাকা নেই, আমার পক্ষ থেকে দুলাভাই সব টাকা দিয়ে দেবে।
এই নাও মারিয়া, আমাদের 1000 টাকা। মারিয়াকে রেফারি দেওয়া হলো। বাবু, তুমি না সেনাবাহিনীর মেজর, তোমার তো অনেক টাকা, তুমি আমার হয়ে টাকাগুলো দিয়ে দাও না। আহারে, আমার বাবুটাকে কি সত্যি সত্যি টাকা দেওয়া লাগবে? ভাইয়া, তোদের এসব ভালোবাসা পরে দেখাই, এখন টাকা দে। বাবু, এই, ওরে ধর তো দেখি, টাকা আছে নাকি? জামাইয়ের সাথে এসব করে কেউ? তোর বেবি ছুটাচ্ছি, দাঁড়া। এই করো কি, থাক থাক, তোমাকে আর উঠতে হবে না। এনে 1000 টাকা। ইস, সাথে টাকাগুলো আমার এমনি এমনি চলে যাচ্ছে। তোর এত কথা শুনতে পারবো না, এই খেলা শুরু কর তো ভাবি। হুম। তো লুডো খেলা শুরু হলো। আমি আর রিমি প্রথমেই খুব এগিয়েছিলাম, কিন্তু মিম সব খেয়ে শেষ করে দিচ্ছে। খেলা প্রায় শেষ, আর আমাদের লাগে কানা, আর মিমদের লাগে 3। ভাবি, আমি আপনার পক্ষে আছি, আপনি পারবেন। ও, আমি তো এখন তারপরে হয়ে গেছি। আবে তুই কে কোথা থেকে উড়ে আসছিস এখানে? বল বল, সময় ভালো, আমিও দেখাও নেব। শেষমেশ বউয়ের জয় হয়ে গেল। দেখছো, আমরা জিতে গেছি। হুম। মহিলা কুকুরের বুদ্ধিটা তো একটু বেশি, এই জন্য জিতে গেছে। ভাবি, আপনাকে সামনে রেখে এত বড় কথা বলছে আমাদের। আমি যে রুমের দিকে দৌড় দিলাম, মিমেও আমার পেছনে পেছনে দৌড়ে আসছে। আমি রুমে এসে যে মিম রুমে আসলো, আসতেই দরজা বন্ধ করে দিলাম। বাবু, এখন তোমাকে কে রক্ষা করবে বলো, বলে মিমে দেখি এগিয়ে যেতে লাগলাম। এই, একদম আমার কাছে আসবা না। তুমি না অনেক সাহসী, আজকে তোমার সাহস আমি দেখতে চাই। বাবু প্লিজ, কাছে আসবা না। মিম গিয়ে দেওয়ালের কাছে লেগে গেল। কে শুনে কার কথা? মিমের মুখের কাছে আমার মুখ নিতেই মিম চোখ বন্ধ করে নিল। আসলে মিমকে এই ভয়ে খুব সুন্দর লাগছে। বুঝি না, আমার বউকে যখনই কাছ থেকে দেখি পৃথিবীর সব কিছু ভুলে মন চায় ওর মাঝেই হারিয়ে যেতে। আমি এক দৃষ্টিতে মিমের দিকে তাকিয়ে আছি, মিম চোখ খুলে দেখে আমি ওর দিকে তাকিয়ে আছি। কি দেখো মন করে? আচ্ছা, তুমি এত সুন্দর কেন বলো তো? মন চায় সব সময় তোমার মাঝে ডুবে থাকি। মিম আমাকে জড়িয়ে ধরে। সত্যি বাবু? গো আমার বাবুনিটা। হঠাৎ শুনি কে জানি বাইরে থেকে চেঁচামেচি করছে। মিম গিয়ে দরজা খুলতে তাকে তাসলিমা দাঁড়িয়ে আছে। কিরে লাদেন, তোর বউকে তো একবারও বললি না দেখতে। তাহলে এতক্ষণ ধরে কি দেখছিলি? আর আমি তোর মতো কুত্তিকে কোন কারণে বলতে যাব? আচ্ছা তাসলিমা। বল। আমি এখন ভাবির সাথে একটু কথা বলবো, তুই বাইরে যা। আচ্ছা, সে তো বলবি, এখন বল, আমার বউকে যে দেখলি টাকা কই? তোর বউকে দেখতে আবার কিসের টাকা লাগবে? কি ভাবি, ঠিক বলছি তো? হুম, একদমই ঠিক কথা বলছো। বললেই হলো, আমার বউ বলে কথা, এখন টাকা বের কর। এটা কি দেখছো? কেন চপ্পল? কেন, তুই কি নিজের গালে নিজেই জুতা দিয়ে মারবি? তবে রে কুত্তা। আমি এক দৌড়ে রুম থেকে বেরিয়ে সোফায় গিয়ে বসে বসে টিভিতে খবর দেখছি। ভাবি, আপনি কি আমাদের সন্দেহ করেন? আরে না, তোমরা বেস্ট ফ্রেন্ড, তোমাদের সন্দেহ করব কোন কারণে? সবার তো বেস্ট ফ্রেন্ড থাকতেই পারে, না? ধন্যবাদ ভাবি। আচ্ছা শোনেন, এখন আমার আসল কথা। ভাবি, আপনাকে প্রথম যেদিন লাদেন বিয়ে করে আনতে পারে নাই, লাদেন অনেক কষ্ট পাইছে, অনেকেই অনেক কথা বলছে, তবুও লাদেন শান্ত ছিল। কিন্তু আমি চাই ওকে আপনি আর কোনো কষ্ট দিবেন না, এই একটাই অনুরোধ আমার আপনার কাছে। না, আমি এখন ওকে খুব ভালোবাসি, আপনারা চিন্তা করবেন না। আর আপনি খুব ভালো। ধন্যবাদ ভাবি, তাহলে আজকে আমি যাই। আচ্ছা, তবে আবার আসবা কিন্তু, তোমার সাথে আড্ডা দিব। আচ্ছা, আপনিও আমাদের বাড়িতে যাবেন। সময় পাইলে। আমি বসে বসে টিভি দেখছি। লাদেন, আজকে যাই রে। আরে কই যাস, থাক, একটু পর মিমদের বাড়িতে যাব, তুইও আয়, আমাদের সাথে যাবি। না রে, আমার একটু কাজ আছে। কোন ছেলের সাথে তো আবার কোকাম করবি? মনটা চাই তোর বেলটা ফাটিয়ে ফেলি, কিন্তু তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, কিছুই বলতে পারি না। বেল কি রে বন্ধু? ও খাওনের বেল নাকি তোর মাথার বেল? তোর মাথা। বলে রেগে চলে গেল। মিম পিছনে থেকে আমাদের ঝগড়া দেখছিল। ও এদিকে আসো, মিমকে বললাম। আমি মিমকে আমার পাশে বসিয়ে, জান, আমি ইচ্ছে করে ওর সাথে বেস্ট ফ্রেন্ড করতে চাই নাই, ওর জোর করে করাইছে। কিন্তু তাসলিমার মনটা অনেক ভালো। হুম, আমি জানি। এই, আমাদের তো যেতে হবে, চলো রেডি হয়ে নেই। বিকালের দিকে দিয়ে যাই, এখন আমার ভালো লাগছে না।
মিম আমার কথা শুনে আমার হাঁটুর উপর বসে, কি হয়েছে বাবু তোমার? অসুখ তো হয় নাই। আরে না, কিন্তু হঠাৎ করে মাথাটা ভীষণ ব্যথা করছে এই, রুমে চলো, এখানে আর বসে থাকতে হবে না। বলে মিম আমাকে রুমে নিয়ে গিয়ে আমার ওপর হাঁটুর উপর শুয়ে আমাকে মাথা টিপতে লাগলো। এখন কেমন লাগছে বাবু? এই তো অনেকটাই ভালো। ওর দিকে আমার কপালে একটা পানির ফোঁটা পড়লো। উপরে তাকিয়ে থেকে মিম কান্না করছে। মিমের চোখের পানি মুছিয়ে জড়ে ধরে, এই আমার পাগলি, কান্না করো কেন? তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো? আমাকে আগে বলবা না তোমার মাথা ব্যথা করছে? উম, এসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, একটু পর এমনিতেই ভালো হয়ে যাব। এখন থেকে তোমার ফোন চালানো আর টিভি দেখা বন্ধ। ওমা বাবু, তা কেন? এইগুলো দেখার কারণে তোমার মাথা ব্যথা। আমার বউ দেখি এখন আমার জন্য অনেক চিন্তা করে। আমার একটা মাত্র স্বামী, তার জন্য ভালোবাসা থাকবে না তো কার জন্য থাকবে? আচ্ছা, আমি যদি দূরে কোথাও হারিয়ে যাই তাহলে তুমি কি একা একা থাকতে পারবা? মিমাকে জড়ি ধরে, এইসব বলবা না আর কোনো দিন। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তোমার আগে যেন আমার মৃত্যু হয়ে যায়। সরি বাবু। মারিয়া রিমি কোথায় থেকে এসে, কখন যাবা ভাইয়া? বিকালে যাব আচ্ছা ভাইয়া। বলে চলে গেল। বাবু জানো, ছোট থেকেই মায়ের ভালোবাসা পাই নাই, কিন্তু এখন তোমার ভালোবাসা পেয়ে আমার মনে হয় আমি সব পেয়ে গেছি। তোমার কাছেই আমি সুখ খুঁজে পাই। দোয়া করিও আমি যেন তোমাকে সুখেই রাখতে পারি। ইনশাল্লাহ। আমার না তোমার সাথে করতে মন চাইছে। এটা আবার কি? পাঠকেরা সবাই বুঝে গেছে, তুমি শুধু বোঝো না। তোমার তো কোনো পাঠকেরই নাই, আবার কে তোমার গল্প পড়ে? তোর সব জায়গায় সত্যি কথা বলা লাগে, আমার আর মান সম্মান বলতে কিছু রইলো না। তবে রে, সকালের আবার একই অবস্থা করতেছি, দাঁড়াও। ইস, আমি মনে হয় তোমার কথায় ভয় পাইছি। দাঁড়াও, দরজাটা বন্ধ করে আবার সুখের সাগরে দুজন ভাসতে লাগলাম। বিকেলে রেডি হয়ে মিমদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সাথে মারিয়া রিমিও আছে। মারিয়া রিমি এক রিক্সায়, আমি আর মিম আরেক রিক্সায়। মিমদের বাড়িতে গিয়ে শ্বশুরকে সালাম করলাম। আপনি আসেন আমার সাথে। মিমের রুমে গিয়ে দেখি রুমটা অনেক ময়লা আবর্জনা জমে আছে। বাড়িতে রিমিও ছিল না, তাই হয়তো কেউ রুমটা পরিষ্কার করে নাই। এই, তোমার রুমে এত ময়লা কেন? আমি কি সবসময় বাড়িতে থাকি যে রুম পরিষ্কার করব? নতুন জামাই আইছে, রুম পরিষ্কার করে রাখবে না? কে নতুন জামাই? কেন, আমি তাহলে কি? আমার হাবি। তো আমি নতুন জামাই না? ও মা, তুমি নতুন জামাই? আমি তো আগে জানতে পারি নাই। এত কথা না বলে রুমটা পরিষ্কার করো। আমি পারবো না। আজকে আমার জামাই রুম পরিষ্কার করবে, আমি বসে বসে দেখব। আমাকে দিয়ে কাজ করতে চাও, তাও আবার তোমাদের বাড়িতে? আমার জন্য নাকি সব কিছু করতে পারবা? তাহলে এই কাজটুকু করো দেখি। আমি আর কিছু বললাম না, রুমটা ঝাড়ু দিতে লাগলাম। মিম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। হঠাৎ মিম ঝাড়ুটা আমার কাছ থেকে কেড়ে নিয়ে, এই, আমি বলছি দেখে তুমি আমার কথা মেনে নিবা? আমার বউকে আমি অনেক ভালোবাসি, তাকে কষ্ট দেবো কোন কারণে? মিম আমাকে জড়িয়ে ধরে, আমি তোমার মতো স্বামী পেয়ে আমার জীবন ধন্য মনে করি। আগে তুমি এখানে দাঁড়াও, আমি রুমটা পরিষ্কার করছি। দুজনে মিলে একসাথে করি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে বলে দুজনে মিলে রুমটা পরিষ্কার করলাম। আমি বাথরুমে ঢুকে ফ্রেশ হতে লাগলাম। একটু পর মিমও আসলো। কি করবা মিম? গোসল করব, অনেক গরম লাগছে। আচ্ছা করো, আমি গিয়ে ঘুমাবো। আচ্ছা যাও। আমি রুমে এসে ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙলো তখন দেখি মিম আমার বুকের উপর শুয়ে আছে। আমি হাত দিয়ে ওর চুলগুলো মুখ থেকে সরিয়ে দিয়ে ঠোঁটে একটা কিস করলাম। বিশেষ করে আমার জানা মতে ঘুমন্ত মানুষকে অনেক সুন্দর লাগে, তাই আমি মিমের দিকে তাকিয়ে আছি। সত্যি আমার পাগলি বউকে অনেক সুন্দর লাগছে। ওমা, মিম দেখি ঘুমের মাঝে মুসকে মুসকে হাসছে। তাহলে তুমি জেগে আসো? আমি দেখতে চাইছিলাম আমার জামাইটা কি করে। কি দেখলা? কিছু না, এখন আমি যাই, দেখি ঘরের কি অবস্থা। শক্ত করে জড়িয়ে ধরে আর একটু থাকো না, এভাবে অনেক ভালো লাগছে। না বাবু, তুমি শুয়ে থাকো, আমি আসছি। বলে মিম আমাকে ছাড়িয়ে চলে গেল। রাতে খেয়ে মিমকে বুকে নিয়ে শুয়ে গেলাম। মিমদের বাড়িতে 2 দিন থেকে বাড়ি চলে আসলাম। বাড়িতে আসার পর এদিক সেদিক ঘুরতে ঘুরতেই 3 দিন চলে গেল। একটু পর মিম চলে যাবে সেনাবাহিনীর কোয়ার্টারে। আমি রুমে এক মনে বসে চিন্তা করছি, মিম তো আমাকে ছেড়ে চলে যাচ্ছে, আমি কি একা একা থাকতে পারবো? হঠাৎ মিম কোথা থেকে এসে,
বাবু, তুমি কি চিন্তা করো? আমাকে ছেড়ে তুমি চলে যাচ্ছ, আমি কি একা একা থাকতে পারবো? হুম। বাবু, কি করব বলো? সরকারি চাকরি করি যেহেতু, যেতে তো হবেই। আমাকে ভুলে যাবো না তো? এই, আমার চোখের দিকে তাকাও। হুম। এখন বলো, আমি কি তোমাকে ছাড়া থাকতে পারি? আমাকে জোরে ধরে কান্না করে দিল। এই পাগলি, আমার বউ এভাবে কান্না করা লাগবে না, আমি তো কয়েকদিন পরেই আসছি। হুম, তোমাকে আমার আন্ডারে রাখবো, যাতে তোমাকে আমি প্রতিদিন দেখতে পারি। আচ্ছা রাখিও, এখন যাও, তোমার গাড়ি এসে গেছে। মিম আমার ঠোঁটে একটা লিপ কিস করে ছেড়ে দিল। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, এভাবে কেউ কি লিপ কিস করে? আমি করি তো বাবু। আই লাভ ইউ বাবু। আই লাভ ইউ অনেকগুলো টু। আমি তাহলে যাই স্বামী। আচ্ছা, ভালোভাবে থাকবা, আর কোনো ছেলের সাথে কিন্তু কাজ ছাড়া কথা বলবা না, মনে থাকে যেন। আমার উপর বিশ্বাস রাখতে পারো, আমি তোমাকে ছাড়া দ্বিতীয় কাউকে চিন্তা করতে পারি না। আচ্ছা তাহলে যাও। মিম বাইরে গিয়ে মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমি রুম থেকে বাইরে হলাম না। যাকে অনেক ভালোবাসি সে চলে যাচ্ছে, এটা দেখলে অনেক কষ্ট হবে, তাই গেলাম না। মিম চলে যাওয়ার পর থেকে একদম কিছুই ভালো লাগে না। মিমের সাথে কথা হয়, তবে সেটা ফোনে, যখন মিম সময় পায়। তো আজকে বিকালে মাঠে গিয়ে দেখি পাবেল আর মনির বসে আছে। আমাকে দেখে, কিরে বেটা, তুই এখানে কেন? তোর বইয়ের আঁচলে লথায় গিয়ে লুকে থাক, এখানে আসার কি প্রয়োজন? এভাবে বলছিস কেন? আমি বসেই বললাম, তো কিভাবে বলবো, বিয়ের পর একদিনও তুই আমাদের খোঁজ নিছোস? বউকে পেয়ে আমাদের ভুলেই গেছিলি। বন্ধুরে, এই দুনিয়াতে যদি কোনো প্যারা থেকে থাকে তবে সেটা বউয়ের প্যারা। আগে বিয়ে কর, পরে বুঝতে পারবা বউ কি জিনিস। মনে হয় দুনিয়াতে তুই একাই বিয়ে করছিস, আর কেউ মনে হয় বিয়ে করে নাই। আমিও বিয়ে করব, তখন দেখি বউ কিভাবে প্যারা দেয়। মনির রে, ভুলেও বিয়ে করিস না। মরছি মরছি, আমিই মরছি, তুই আর মরিস না। এই পাভেল, কালকে আমার মা বাবাকে বিয়ের প্রস্তাব নিয়ে পাঠাবো, দেখি তোর মতো বিয়ে করিনি ঘরে বসে থাকি। এত করে বললাম, শুনলা না তো? বুঝবা একদিন ঠিকই। তবে সেদিন আমার কথা মনে পড়বে, তবে সেদিন শুধু আফসোস করবা। তোর ডায়লগ দেওয়া হয়েছে, এখন মুখ বন্ধ করে বসে থাক। লাদেন, বেটা বউ পাগল। দেখ পাবেল, আমাকে রাগাবি না, নইলে দুইটাকে ধরে কি যে করবো আমি বলতে পারি না। কি করব মামা, আজ তাহলে আজকে দেখি তোমার শক্তি কতটুকু। তোদের সাথে কথা বলাই আমার ভুল হয়েছে। বলে চলে যেতে লাগলাম। ওরা পিছন থেকে ডাকছে, কিন্তু আমি কারো কথা না শুনে চলে যেতে লাগলাম। তো হঠাৎ একদিক দেখি মিম কল করছে। আমার কলিজা কি করে, এই বাবুনির আব্বু, বসে আছি। এই তুমি আমার বাবুনের আব্বু বললা কেন? এইটার মধ্যে অবশ্যই কোনো কারণ আছে। আমার তো কোনো একটা রহস্য লাগছে, প্লিজ বলো না কি হয়েছে আমার, তো শুনতে খুব ইচ্ছে করছে। কিন্তু আমার যে লজ্জা করছে। নিজের জামাইয়ের কাছে কেউ লজ্জা পায়? তাও আমার লজ্জা করছে। দেখে অত ঢং না করে কি হয়েছে বলে ফেলো। তুমি না, কি হয়েছে? তুমি বাবা হতে চলেছো। বিশ্বাস করেন ভাই, এই খবরটা শুনে আমি এত খুশি হয়েছি, খুশিতে আমার মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। ওই বাবু, তোমার কি হয়েছে? কথা বলো না কেন? তুমি এখন কোন জায়গায় আছো? কেন, তুমি কি করবা? বলতে বলছি, বলো। বর্তমানে এই জায়গায় আছি। আচ্ছা বলে ফোন রেখে দিলাম। বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘর থেকে যখন বের হব, তখন মা বলল, কই যাস বাবা? আম্মু, খুশির একটা খবর আছে, যেটা শুনলে তুমি অনেক খুশি হবা। তুমি দাদি হতে চলেছো। সত্যি বাবা? আম্মু, আমি গিয়ে মিমকে নিয়ে আসি। দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি যা। আচ্ছা আম্মু, বলে আমি মিমের অফিসের দিকে যেতে লাগলাম। 4 ঘন্টা পর মিমের অফিসের সামনে আসলাম, কিন্তু সেনাবাহিনীরা আমাকে ভেতরে যেতে দিচ্ছে না। আর যখন বললাম আমিও সেনাবাহিনীর চাকরি করি, তারা যাচাই বাছাই করে দেখে সত্যি কথা, তখন তারা আমাকে ভেতরে যেতে অনুমতি দিল। আমি সরাসরি ভেতরে গিয়ে দেখি মিম বসে বসে কি জানি লিখছে। হঠাৎ মিম আমাকে দেখতে পেয়ে অবাক হয়ে গেল। মিম এটা জানতো না, মনে হয় আমি এখানে চলে আসবো। আমি গিয়ে মিমকে ডিউটি অবস্থায় জড়িয়ে ধরলাম। আমার বউকে আমি জড়িয়ে ধরবো, এটা কে কি বলবে তা আমার আসে যায় না। বাবু, আমি অনেক অনেক খুশি। হঠাৎ পিছন থেকে কে জানে আমার শার্টের কলার টেনে আমার থেকে মিমকে ছাড়িয়ে আমার গালে ঠাস করে একটা চড় দিল। মিমটা দেখে যে আমাকে থাপ্পড় দিল, তাকে মিম 2টা থাপ্পড় দিয়ে, সাইমন, তোমার সাহস তো কম না? আমার জামাইকে চড় দেওয়ার সাহস তোমার কি করে হলো? সাইমন তো মিমের কথা শুনে আরো অবাক। বাবু, সরি, আমি জানতাম না তুমি এখানে আসবা। আর আমার জন্য তোমাকে থাপ্পড় খেতে হবে। না থাক, আমি কেন যে শুধু শুধু এখানে আসতে গেলাম। সরি ম্যাম, আমি জানতাম না।
উনি আপনার স্বামী। আমরা মনে করেছিলাম আপনাকে হয়তো জোর করে জড়িয়ে ধরে চাইছে। আমি আর ওদের কথা শুনে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমি মিমের অফিস থেকে চলে যেতে লাগলাম। মিম আমার হাত ধরে, প্লিজ বাবু, আমার কথাটা তো শোনো। কি শুনবো? হ্যাঁ, তোমার চাকরি নিয়ে তুমি থাকো, আমি চলে যাচ্ছি বলে বেরিয়ে যেতে লাগলাম। সাইমন, তোমাকে আমি খুব ভালো মনে করতাম। তোমার জন্য যদি আমার কিছু হয় দেখে নিব, মনে রাখিও। সরি ম্যাম। মিতু, তুই এই দিকটা একটু দেখিস। আমি দেখি আমার পাগলটারে। এটাই কি তাহলে আমার দুলাভাই? রে। বলে বেরিয়ে গেল। দেখে আমি বেশি দূরে তাই নাই। মিম একটা গাড়ি নিয়ে আমার কাছে এসে, বাবু, গাড়িতে ওঠো। রাগ করছো আমার ওপর? না, রাগ করবো কেন? সবার সামনে আমাকে চড় দিছে, মনে চাইছিল শালাকে ধরে খেয়ে ফেলি। বেচারা জানতো না যে তুমি আমার হাবি। প্লিজ করিজা, এই একটা খুশির দিন রাগ করিও না। তাই তো, এই কথা তো আমার মনে ছিল না। আমি গিয়ে মিমের পাশে বসলাম। বাবু, তুমি আসবে আগে বলতা না, তাহলে আর এমনটা হতো না। খুশি তো আর বাড়িতে থাকতে পারে না, কি করবো বলো? তোমাকে নিতেই চলে আসলাম। আমাকে মাফ করে দাও, আমার জন্য তোমাকে অপমানিত হতে হয়েছে। তবে আমি আজকে অনেক অনেক খুশি, আমি বাবা হতে চলেছি। আচ্ছা, তুমি এই খবরটা কিভাবে জানলা? 2-3 দিন ধরে আমার শরীরটা ভালো যাচ্ছিল না, ঠিকমতো কাজ করতে পারতাম না। তাই মিতুকে নিয়ে ডাক্তারের কাছে গিয়ে জানতে পারি আমি মা হব আর তুমি বাবা হতে চলেছ। তাই তো তোমাকে কল করে সব বলেছি। কিন্তু আমি জানতাম না যে তুমি আমাকে নিতে এত দূর এসে পড়বা। যাকে ভালোবাসি তার জন্য সবকিছু করা যায়, জান। এত ভালোবাসা আমি কই রাখবো বলো? আমিও যে তোমাকে কত মিস করছি তা বলে বোঝাতে পারবো না। মিতু, আমি আজকে এই দিনের প্রতিশোধ নিতে চাই। বাবু, তুমি কোনো চিন্তা করিও না, তোমার জন্য আমি সব করতে পারি। এই জন্যই তো আমি তোমাকে এতটা ভালোবাসি। মিতু সাইমনের ভালোবাসা পাওয়ার জন্য সবকিছু করছে, কিন্তু মিতু এটা জানে না সাইমন মিমকে পাওয়ার জন্য এসব করছে। মিতু সবসময় সাইমনকে না চেনার অভিনয় করত। সাইমন সামনে এলে বলতো, দেখ মিম, সাইমনের হাবভাব কিন্তু ভালো না, যাতে মিম সাইমনের সাথে না মিশে। আর মিতু সাইমনের খালাতো বোন, এই জন্যই মিতু সাইমনের জন্য পাগল, কিন্তু মিম এসবের কিছুই জানে না। তুমি আমাকে বিয়ে করবে তো? দেখো, তোমার জন্য আমি আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে বেইমানি করছি। চিন্তা করিও না, আমি তো তোমাকেই ভালোবাসি। তবে সবার সামনে আমাকে মিম অপমান করেছে, এর প্রতিশোধ তুমি নিবে না? অবশ্যই। বেস্ট ফ্রেন্ড থেকে আমার বাবুটার কথা শুনবো না তো তা কি করে হয় বলো? কি করতে হবে বলো? এটা করতে হবে। বেশি হয়ে যায় না যদি লাদেনের কিছু হয়ে যায়? হবার জন্যই তো এসব করছি। এখন বলো, তুমি রাজি কিনা? আমি রাজি, তবে আমি চলে যাওয়ার পর তুমি আসবা তো? অবশ্যই, আমরা দুজন একসাথে বিয়ে করে সেখানে জীবনযাপন পার করে দেব। আচ্ছা বেবি। আমি বাড়িতে এসে দেখি বাড়িটাও একেবারে বিয়ের অনুষ্ঠানের মতো সাজানো আছে। এই বাড়িটা এইভাবে সাজানো কেন? আমি কি জানি, চলো ভেতরে গিয়ে দেখি কি হয়েছে। আমি আর মিম ভেতরে গিয়ে দেখি বাড়িতে অনেক লোক। আমি আম্মুকে ডাকলাম। মা, আমাদের দেখে। বোমা, তুমি আসছো? জানো আমি আজকে অনেক খুশি, আমি দাদি হবে। এই খুশিতে বাড়িতে একটা অনুষ্ঠান দিলাম, তোমার বিয়ে খবর সবাইকে জানাবো আর আমার নাতির। মিম লজ্জায় রুমে চলে গেল। মিমের পেছন পেছন আমিয়ে গেলাম। এই, মার কাছ থেকে চলে আসলে কেন? যা, আমার লজ্জা করে না বুঝি? ইস, লজ্জায় একেবারে গাল লাল টুকটুকে হয়ে গেছে। এখন খুব সুন্দর লাগছে তোমাকে। যাও তুমিও না। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসি। আচ্ছা যাও, বলে মিম বাথরুমে ঢুকে গেছে। বাথরুম থেকে মিম বাইরে আসলো, শুধুমাত্র গায়ে একটা তোয়ালে প্যাঁচিয়ে। ভাই, আমার কি অবস্থা! মিমকে দেখে খারাপ হয়ে গেল। কি করো? যাও কাপড় পরো। আমি শাড়ি পরবো, তুমি পরিয়ে দাও। দেখো, আমি কিন্তু নিজেকে নিজে কন্ট্রোল করতে পারবো না এখন, যদি তুমি এসব করো। করতে বলেছে কে? এখন যেটা বলেছি সেটা করো। আমি চোখ বন্ধ করে মিমকে শাড়ি পরিয়ে দিতে লাগলাম। ডং দেখে আর বাঁচি না। আমার সব কিছু তো আগেই দেখছেন, আর আপনার অধিকারও আছে, তাও না দেখার ভান করেন কেন? তাই বলে এভাবে? দেখতে দেখতে বাড়ির অনুষ্ঠান শেষ হয়ে গেল। মিমকে খুব করে বলছি তোমাকে আর চাকরি করতে হবে না, কিন্তু মিম বলছে তাকে তো সরকারি ছুটি দিবেই কয়েক মাস পর। মিম চলে যাওয়ার পর আমারও সময় এসে এলো বাহিনীতে জমা হওয়ার।
তাই পাভেল আর আমি রেডি হয়ে চলে গেলাম। তবে এখন আমি আর পাভেল মিমের আন্ডারে কাজ করি। মিম আমাদের যেখানে যেতে বলে সেখানে যেতে হয়। তবে মিমের সাথে কখনো একসাথে থাকা হয় না। মিম আলাদা আর আমি আলাদা। বউকে রেখে কি আর একা একা থাকা যায়? মিমের এখন 4 মাস, আগামী মাসে মিম ছুটি পাবে। তবে কালকে নাকি বড় একটা মিশন আছে, সেখানে মিমও যাবে। তবে সেটা পাহাড়ের কাছে, কোনো বাড়ি ঘর নেই এখানে। তো আমরা অনেকে মিলেই রওনা দিলাম, সাথে মিম, সাইমন, মিতু আর অনেকেই আছে। তো এখানে মিশনটা মূলত রাতে হবে। আমি মিমকে বললাম যেন সেম মতো থাকে। মিম বলছে, আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। তো যে মিশনের জন্য এখানে আইছি তারা নাকি আজকে আসে নাই, তাই থাকার মতো সবাইকে একটা করে তাবু ঘর মতো দেওয়া হয়েছে। আমিও ঘরের মতো তৈরি করে ভেতরে গিয়ে শুয়ে পড়লাম। অনেক রাত হয়ে গেছে, নিজের বউ সাথে আছে, তাও একা একা থাকা লাগে, ভালো লাগে না। ভাবছিলাম সেনাবাহিনীর চাকরি ছেড়ে দেবো, কিন্তু এখানে এসে অনেক ভালো লাগছে, তাই চিন্তা করলাম সারা জীবন সেনাবাহিনীতেই কাটিয়ে দেবো। এসব চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলাম। কিন্তু সকালে যখন ঘুম ভাঙলো তখন আমার চোখ তো কপালে উঠে গেলো। আমি কি দেখছি, পুরো সেনাবাহিনীর টিম আমাকে ঘিরে আছে, সবাই আমাদেরকে রাইফেল তাক করে আছে। ওটা আমার চোখ নিচে যেতেই আমি তো একেবারে বোকা বনে গেলাম। দেখি আমার হাতে রক্ত লাগানো একটা রাইফেল, আর নিচে মৃত্যুর লাশ পড়ে আছে, একটা গুলি মাথায়, আরেকটা দেখা যায় পেটে। এটা কীভাবে সম্ভব? আমি তো ঘুমিয়েছিলাম। আমি মৃতকে কীভাবে মারবো? এই, তোমরা সবাই এই খুনিকে নিয়ে গাড়িতে তোলো। কি বলছো মেম? আমি খুন করি নাই। তাছাড়া আমি কি করে বলবো মৃতুকে কে খুন করেছে? তোর মতো খুনির মুখে আমি আমার নাম শুনতে চাই না। ছি ছি, একজন খুনি কিনা আমার স্বামী ছিল এতদিন। তুই আমার বেস্ট ফ্রেন্ডকে কেন খুন করছিস বল? কি দোষ করেছিল আমার বেস্ট ফ্রেন্ড? আমার মনে হয় লাদেন মিতুকে এখানে নিয়ে এসে জোর করে শারীরিক সম্পর্ক করতে চেয়েছিল, আর মিতু লাদেনের সাথে শারীরিক সম্পর্ক করতে চায় না। এজন্য আমার মনে হয় লাদেন মিতুকে খুন করেছে। সি সি, কি বলছেন? আমি মৃতুকে আমার নিজের বোনের মতো দেখি, আর তুই কী সব উল্টাপাল্টা কথা বলছিস? আমার মনে হয় এতে তোর হাত আছে। হেই, তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখোস কি? ওকে জেলে নিয়ে যাও, পরের বিষয়গুলো আমি দেখছি। আর লাশটাকে নিয়ে পরীক্ষা করো। বিশ্বাস করো আমি খুন করি নাই। আমি তো এটাও জানতাম না মৃত্যু এখানে কিভাবে এলো। চুপ! তুই কোনো কথা বলবি না। তোর জন্য আমি কি করি নাই বল? আমার সম্পূর্ণ জীবনটা তোর জন্য বলি দিলাম। আমার ছোট বাচ্চাটার কথা একবারও চিন্তা করলি না? এখন দেখবি এই মিম কে চিনিস। এতদিন তো সুখেই ছিলি, আজ তুই আমার বেস্ট ফ্রেন্ডকে কেন খুন করছ? সেনাবাহিনীদের উদ্দেশ্য করে বলল, হেই, তোমরা দেখো কি, ওকে নিয়ে যাও। আমাকে গাড়িতে তোলা হলো, আর পিছনে অনেকগুলো গাড়ি আছে যাতে আমি পালাতে না পারি। আমার নিজের বন্ধু আমার দিকে রাইফেল তাক করে আছে। পাভেল, তুই বিশ্বাস করে নিলি আমি খুন করেছি? আরে বন্ধু, আমার বিশ্বাস হয় না তুই খুন করছস, কিন্তু মিতু তোর এখানে কিভাবে গেল? আর তোর রাইফেল থেকে 2টা গুলি নাই, এত প্রমাণ হয় তোর বন্দুক থেকে গুলি করা হয়েছে, আর তোর হাতে রক্ত ছিল, এই দেখ এখনো আছে। বিশ্বাস কর বন্ধু, আমি কিছুই জানি না কিভাবে কি হলো। আমি বুঝতেছি না আমাকে কে ফাঁসালো। সেনাবাহিনীর কেস জানি না কি হয় রে বন্ধু। বিনা দোষে দোষী আমি, আমাকে জেলে ঢোকানো হলো। মিম আমার বাবার কাছে কল দিল। হ্যাঁ বৌমা, কবে আসবা? ছি ছি, আপনি কেমন বাবা? একজন খুনিকে জন্ম দিলেন। কি বলছো? কিছুই তো বুঝতে পারছি না। আপনার ছেলে খুন করেছে। ছি ছি, আমার ভাবতেও ঘৃণা লাগছে। আপনি এতদিন খুনির পরিবারে ছিলাম। আজ থেকে আপনাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, মনে রাখবেন। বলে ফোন কেটে দিল। মিম নিজের কেবিনে গিয়ে কান্না করতে লাগলো। কেন লাদেন এমন করলা? একবারও কি আমার কথা চিন্তা করলা না? কি নিয়ে বাঁচবো আমি? তোমার বাচ্চাটার কথা একবার হলেও চিন্তা করতাম। প্লিজ ম্যাম, কান্না করবেন না। এখন আমাদেরকে আদালতে নিয়ে যেতে হবে। ওর মতো খুনির বেঁচে গেলে আমাদের ডিপার্টমেন্টের জন্য লজ্জার বিষয়। তুমি ঠিক বলেছ, আমি ছাড়বো না ওকে। তুমি গিয়ে সব প্রমাণ জোগাড় করো, আমি এই দিকটা দেখছি কি করা যায়। জি ম্যাম। বাবা বসে বসে কান্না করছে। কি হয়েছে? তুমি এভাবে কান্না করছো কেন? তোমার ছেলে নাকি খুন করেছে, আর তোমার বৌমা আমাকে ফোন করে অপমান করছে। কি বলো আবল তাবল সব? আমার ছেলে ফোন করবে? এটা আমার বিশ্বাস হচ্ছে না। আমার তো বিশ্বাস হচ্ছে না। দেখি পাভেলকে ফোন করে। পাভেলের কাছে কল দেওয়ার পর পাভেল মন খারাপ করে বলল, জি আঙ্কেল, বলেন। আমার ছেলের নামে এসব কি শুনি বাবা? সব সত্যি আঙ্কেল, আপনার ছেলে খুন করেছে, তাছাড়া প্রমাণ সহ ধরা পড়েছে। বাবার আগে ফোন কেটে দিল।
এখন শুনছো তো তোমার ছেলে? ছিছি, আজ থেকে আমার একটা ছেলে মনে করবো হারিয়ে গেছে। ওর কারণে তোমার বৌমা আমাকে কি সব উল্টাপাল্টা কথা বলছে। আমার এই জীবনে এই কথা শুনি নাই। বলে কান্না করতে লাগলো। শান্ত হন, ও এমন করতে পারে না। চুপ, তুমি কোনো কথা বলবা না। তোমার কারণে ও এমন হয়েছে। আজ থেকে এই বাড়িতে লাদেনের নাম যে নিবে সে এই বাড়িতে থাকতে পারবে না। মারিয়া পেছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শোনে। রুমে গিয়ে পাবলিককে কল দিয়ে বলল, ভাইয়া কোন জেলে আছে? মারিয়া একটু পর বাবা মাকে মিথ্যে বলে আমাকে দেখতে রওনা দিল। আমি একা একা জেলের ভিতরে বসে আছি। আগে ছিলাম স্বাধীন, আর এখন আমি 4 দেওয়ালের ভিতরে বন্দি। কে বা কারা আমার সাথে এরকম করলো? আমার জানা মতে আমি তো কারোর সাথে কোনো অপরাধ করি নাই। তাও না, আমার মাথায় কিছুই ঢুকছে না। এসব চিন্তা করতে করতে মাথা হ্যাং হয়ে গেছে। আমি বসে বসে মাথা নিচু করে সব চিন্তা করছি। হঠাৎ কে জানি ডাক দিল। ভাইয়া, আমি তাকে দেখি, মারিয়া, একজন খুনি ভাই ডাকিস না রে, আমি সহ্য করতে পারি না রে, বলে কান্না করে দিলাম। ভাইয়া, বাবাকে ভাবি কল করে গালিগালাজ করছে। এরপর থেকে বাবা শুধুই কান্না করছে আর বলছে তোর নাম যেন কেউ না নেয়। এখন বল, সত্যি কি ভাইয়া তুই খুন করছস? তুই আমার আদরের একমাত্র বোন, তোর কাছে কিভাবে মিথ্যা বলবো রে? বিশ্বাস কর, আমি কিছু করি নাই। কিভাবে কি হলো কিছু আমি বলতে পারি না। আমি জানতাম আমার ভাই খুন করতেই পারে না। বিশ্বাসের অবিশ্বাসের কোনো কথা না রে, যেখানে সবাই মনে করে আমি খুন করেছি। বোন, এখান থেকে চলে যা, নইলে তোকেও বলবে খুনের ভাই। ভাইয়া তুই চিন্তা করিস না, আমি তোকে বাঁচাবো। আজ আমার কেউ নাই রে বোন, একমাত্র তুই বিশ্বাস করলি। বাবা মা তোকে বকবে, চলে যা। আমার জন্য দোয়া করিস। মারিয়া কান্না করতে করতে চলে গেল। আজ 3 দিন হলো। এখন আমাকে আদালতের উদ্দেশ্যে নিয়ে যাইতেছে। আদালতে এসে দেখি আমার পরিবারের সবাই আছে, মা বাবা মারিয়া, আর সাথে ভাইয়া ভাবিও আছে। কিন্তু ভাই আর ভাবি কখন এলো? আমার পক্ষে কোনো উকিল নাই। একজন সেনাবাহিনীর অফিসারকে খুন করেছি, কে থাকবে আমার পক্ষে উকিল? আমার বিপক্ষের উকিল আমার বিরুদ্ধে সব প্রমাণ দিতে লাগলো। সাথে এই কথা বলেছে আমি নাকি মৃদুকে জোর করে ধর্ষণ করতে চেয়েছি। মৃত্যুর শরীরে নাকি আমার নখের আঁচড়ের দাগ পাওয়া গেছে। মিম আর সাইমন আমার বিপক্ষে সাক্ষী দিল। আমি ভাবতেও পারছি না আমার বউ কিনা। না, আর চিন্তা করতে পারবো না, সব প্রমাণ শেষ। এখন শুধু জজের রায় শোনানো বাকি। আমাকে জিজ্ঞেস করা হলো, তোমার পক্ষে কেউ আছে? আমি আমার ভাইয়ের পক্ষে সাক্ষী দিব। মামনি, তুমি এখনো অনেক ছোট, এসবের কিছুই বুঝবে না। স্যার, স্যার আমার ভাই খুন করতেই পারে না। প্লিজ আমার ভাইকে মুক্ত করে দিন। আমি আমার ভাইকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ। আমি মনে মনে বললাম, আমার পিচ্ছি বোনটা আচ্ছা আমার জন্য এত চেষ্টা করছে। মামনি, তুমি বসে পড়ো। আসামিকে শেষবারের মতো বলা হচ্ছে, তুমি কি কিছু বলতে চাও? কি বলবো স্যার, যেখানে সব প্রমাণ আমার বিরুদ্ধে। আজ সবাই বিশ্বাস করছে আমি একজন সৈনিককে খুন করেছি। আমি একজন সৈনিক হয়ে আরেকজন সৈনিককে কিভাবে খুন করতে পারি? আজকে সবাই আমার বিরুদ্ধে, এমনকি আমার বউ যার সাথে আমি 7 মাস একসাথে থাকছি, আজ সেও কিনা বলে আমি খুন করেছি। স্যার, ওই যে দেখছেন আমার পিচ্ছি বোন, শুধু ও বিশ্বাস করলো আমি খুন করি নাই। আসলেই আমার যদি আজ থেকে পৃথিবীতে কেউ থেকে থাকে সেটা আমার এই বোন। আর আমার কিছুই বলার নাই, আপনার রায় দিতে পারেন। সমস্ত প্রমাণের উপর ভিত্তি করে আসামি এই কথার কোনো ভিত্তি নাই, তাই এই আদালত আসামিকে সামনের মাসের 1 তারিখে ফাঁসির রায় দেওয়া হলো। আমি রায়টা শুনে একটা হাসি দিলাম। হয়তো আমার ভাগ্যে এটাই ছিল। মারে তো কান্না করতে করতে শেষ, আর মিম কোনো কিছু বলছে না, এমনকি আমার পরিবারে কেউই না। মারে চিৎকার দিয়ে বলছে, আমার ভাইয়াকে নিবেন না প্লিজ। মারিয়ার কান্না দেখে আজ খুব কাঁদতে ইচ্ছে করছে। কি করব, কিছুই করার নেই আমার। আমাকে হাজতে নিয়ে যাওয়া হলো। হাজতে গিয়ে আমার মতো একজন ছেলেকে পেলাম, নাম সিমন। ছেলেটাও নাকি টাকার জোরে খুনি বানিয়ে এখানে নিয়ে আসছে। হঠাৎ একজন পুলিশ হাবিলদার এসে বলল, এখানে লাদেনকে? জি আমি। আপনার চিঠি এসেছে, এই নিন। চিঠিটা নিয়ে পড়তে লাগলাম। প্রথমে দেখি আছে আমার প্রিয় শত্রু। কেমন আছো? আমি খুব চিন্তা ভাবনা করে তোমাকে ফাঁসাইলাম। চিন্তা করিস না, তোর মৃত্যুর পর মিমকে আমি বিয়ে করব। শুধুমাত্র মিমকে বিয়ে করার জন্য আমি তোর সাথে এত কিছু করলাম। ইতি, তোর শত্রু সাইমন। আমি চিঠিটা পড়ে চিড়ে টুকরো টুকরো করে ফেললাম। কার চিঠি ছিল এটা? মিমের জুনিয়র সেনাবাহিনীর অফিসারের। আর ও মিমকে বিয়ে করতে চায় বলে আমাকে ফাঁসাইছে। আমাদের কপাল খারাপ। আবার এক হাবিলদার এসে বলল আমার পরিবার নাকি আমার সাথে দেখা করতে এসেছে। কিভাবে পারলি খুন করতে? ছি ছি, আমি তো তোর কোনো ইচ্ছে রাখিনি, আর সেই তুই কি না আমাদের খুনি পরিবার বানিয়ে দিলি।
আজ সবাই আমাদের দেখে বলে খুনির ভাই। তুই কার সাথে কথা বলছিস যার কোনো লজ্জা শরম নেই? নইলে আমাদের কথা একবার চিন্তা করলো না? আমি খুন করছি, এখন তোমরা যাও। খুশি তো? যাও এখান থেকে, চলে যাও। আমি কি দিই নাই তোরে? বল, আজ তুই কি না নিজের মুখে বলিস আমি খুন করেছি? প্লিজ তোমরা এখান থেকে চলে যাও। আমার কথা শুনে সবাই চলে গেল। মারিয়া কোনো কারণে হয়তো রেগে আসছে ওরা, নইলে এখনও এসে পাগলামি করতো। কান্না করিস না রে, কেঁদে কি হবে? আমাদের এখানে কেউ সাহায্য করবে না। আমি হাবিলদারকে ডেকে বললাম, শেষবারের মতো আমি আমার বউকে দেখতে চাই। ঠিক আছে, আমি দেখছি। প্রায় ঘন্টা 2 পর মিম এলো। হেই, তোকে বলছি না আমার নাম তো দূরের কথা, বউয়েরও বলতে পারবি না? আমার তো আর কয়েকদিন পর ফাঁসি হয়ে যাবে, আমার শেষে একটা কথা রাখবা? বল, কি বলতে চাস? আমার বাচ্চাকে কখনো কোনো কষ্ট দিও না। আমার বাচ্চা মানে? আমার বাচ্চাকে তোর পরিচয় দিব? ভাবলি কি করে? তোর মতো খুনির পরিচয় কখনোই আমার বাচ্চাকে দিব না। আমি আবার বিয়ে করব, যাতে আমার বাচ্চার বাবার পরিচয় দিতে পারি। কি বলছো তুমি? আবার বিয়ে করবা? প্লিজ এরকম করিও না, তাহলে আমার বাচ্চার সুখ নষ্ট হয়ে যাবে। এইসব নিয়ে তোর চিন্তা করতে হবে না। আমার জীবন আমি কি করব তোর চিন্তা করতে হবে না। আমি আর তোর মুখ দেখতে চাই না, তোরে দেখলেই আমার ঘৃণা করে। বলে মিম চলে গেল। একটু পর সাইমন এসে বলল, কেমন দিলাম আমার সাথে পাঙ্গা? তোরে আমি দেখে নেব, মনে রাখিস। ওমা, তাই নাই? তোর তো আর মাত্র কয়েকটা দিন, পৃথিবীর আলোয় দেখতে পারবি কিনা সন্দেহ, আর তুই কিনা বলিস আমাকে দেখে নিবি। জানিস, তোর কথা শুনে আমার খুব হাসি পাচ্ছে। এসে নেই মন খুলে, শুধু সময়ের সব কিছু বলে দেবে। তুই সময় দেখ, আর আমি মিমকে পটিয়ে বিয়ে করে তোর বাচ্চাটাকে ফেলে দিয়ে একটা মরা বাচ্চা মিমকে দিয়ে বলবো তোমার বাচ্চা মারা গিয়েছে। আচ্ছা, তোরে তো কিছুই করতে পারবে না। আমি যাই হে। বলে সাইমন চলে গেল। এই শালা, তোরে ফাঁসে সে ঠিক তো? রে, চল আমরা এখান থেকে পালিয়ে যাই, চল। এখান থেকে পালানো সম্ভব নয়। কেউ আজ পর্যন্ত আমার জানা মতে এই আদালত থেকে পালাতে পারে নাই। আমার হয়তো মৃত্যুই লেখা আছে রে। আমি যখন জেল থেকে বের হব, একটা একটা করে কুড়িয়ে হত্যা করব। তোর খুনের প্রতিশোধ আমি নিবই। আমি মারা গেলে আমার বোনটার কি হবে রে? এত ভালোবেসে আমার বোন, মারিয়ার মতো বোন পেয়ে আমি নিজের জীবন সার্থক মনে করি। সব উপরওয়ালার গ্যালারি। আজ আমরা দুজনে একসাথে। তুইও আজ খুন করার অপরাধে তোর ফাঁসি, আর আমি খুন করার অপরাধে আমার যাবজ্জীবন সাজা। তবে পার্থক্যটা শুধু এই জায়গায়, তুই খুন করছস সেনাবাহিনীর অফিসার, আর আমি সাধারণ মানুষ। তবে আমিও বিনা খুনে আসামি, আর তুইও। আমি তো এখান থেকে আর বেরোতে পারবো না। আমি কি কথা দে, আমার বাচ্চাকে মেমের কাছ থেকে নিয়ে তোর কাছে রাখবি? আমিও মনে হয় নারী, এখন থেকে বের হব। কীভাবে তোর এই কথা দেবো বল? আমার নিজের জীবনের জন্য আমি চিন্তা করি না রে, চিন্তা করতেছি আমার বাচ্চাটার কি হবে। সাইমন খুব খারাপ, ওর কাছে আমার বাচ্চাটা গেলে জানি না কি হবে। এসব চিন্তা বাদ দাও, আমাদের তো আর কিছুই করার নেই। আমরা 4 দেয়ালের বন্দি। রে, তবে আমার মৃত্যু হবে এটা নিশ্চিত, কেউ ফেরাতে পারবে না। তোর জন্য আমার খুব কষ্ট আছে। আজকে আমার একটা গান খুব মনে পড়ছে রে। বল শুনি। আর তো কান্দিস না রে, মরবো তো আমি, তুই আমার জন্য কেন কানবি? খুব কষ্ট হয় রে, অপরাধ করে ধনীরা আর ফাঁসায় আমাদের। গানটা বলরে শুনি। বলতে মন চাইছে না রে, কলিজা পেড়ে যাইতেছে কষ্টে। আমাদের দুঃখ কেউ দেখার মতো নাই, কে আমাদের দুঃখ শুনবে? আমার বাবা মাকে যারা খুন করেছে তারাই বলে নাকি আমি আমার বাবা মাকে খুন করেছি। এই নিষ্ঠুর পৃথিবীর আমার কেউ নাই রে। তোর মতো তো আমি পরিবার থাকতেও একা। মন খুলে কষ্টের একটা গান বল রে, মন খুলে আজকে কান্না করব। আমি বন্দি কারাগারে মাগো, আমি বন্দি কারাগারে। সম্পূর্ণ গানটা বলতে বলতে কখন যে চোখের পানি দিয়ে শরীরটা ভেসে গেছে বলতেই পারে না। আর বলিস না রে, এই গান সহ্য করতে পারি না। অনেক রাত হয়ে গেল, চল দেখি ঘুমানো যায় কিনা। কিভাবে ঘুমাবো বল? এত বড় বড় মশার কামড় সহ্য হয় না রে। অভ্যাস করা লাগবে রে, আর কত জীবন তোর পড়ে আছে। আমি তো কয়েকদিন পরেই মারা যাব। তোর কথা চিন্তা করতেই আমার শরীর কেঁপে ওঠে। আমার মরণ কেউ ঠেকাতে পারবে না। কষ্ট বাড়ি আর লাভ নেই রে। দেখি একটু ঘুমাতে পারি কিনা বলে শুয়ে পড়লাম। রাত প্রায় হয়তো 1টার মতো হবে। হঠাৎ কে জানি বলতে লাগলো, লাদেন, এই লাদেন।
আমি চোখটা খুলে দেখি, আরে এ তো পাভেল। কিন্তু পাভেল এখানে কি করে? কিরে পাভেল, তুই এখানে কেন? আমার কথা শুনে সিমনও জেগে গেল। বন্ধু, তুই পালিয়ে যা। আমি চোখের সামনে আমার বন্ধুর মৃত্যু দেখতে পারবো না। এটা কে লাদেন? আমার বন্ধু পাভেল? কিন্তু পাভেল, হাবিলদার তো জেগে আছে। সবাইকে ঘুমের ওষুধ খাইয়েছি। কিভাবে, কি করলি? ওরা সবাই রাত 12টার সময় একসাথে আড্ডা দেয় আর চা খায়। ওই ছেলের ওদের চা দিত। আমি পালিয়ে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি। এত কথা বলার সময় নাই। ওরা জেগে যেতে পারে। তুই পালিয়ে যা আর প্রমাণ করে যে তুই দোষী না। কি করে যে তোর ধন্যবাদ দেবো বলার ভাষা নাই। আমি এখন যাই, তুই সেম মতো থাকিস। সিমন চল। আরে ওরে সাথে করে নিয়ে কই যাস? ও তো একটা খুনি। আমার মতোই অবিনা দোষী দোষী। আচ্ছা, এত কথা বলার সময় নাই। আর এই কাগজটিতে আমার ফোন নম্বর আছে, কোনো বিপদে পড়লে কল দিস। পাভেলকে জোরে ধরে বললাম, তুই আমার বন্ধু না রে, আমার ভাইয়ের চেয়েও বেশি। আসি, ভালো থাকিস। আর তুই এখান থেকে চলে যা। হুম। সিমন, দৌড়ানো লাগবে, প্রস্তুত নেই। চল। দৌড়াতে দৌড়াতে কত দূরে এসে পড়ছি বলতে পারে না। এখন আমরা কি করব? আমাদের লুকিয়ে থাকতে হবে। আমি ফাঁসির আসামি। তুই কোনো চিন্তা করিস না, আমার বাবা অনেক আগেই জানতো বাবা যে মারা যাবে, তাই আমার জন্য জঙ্গলের ভিতরে মাটির নিচে একটা বাড়ি করে রেখেছে। সেই রাস্তাটা শুধু আমি জানি। বাবাকে খুন করার আগে আমাকে সেই রাস্তাটা দেখিয়েছিল। তাহলে আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন? চল খুঁজে দেখি। তার আগে দেখি আমরা কোথায়। কিছুক্ষণ এদিক সেদিক তাকিয়ে, আরে আমরা তো আর কিছুক্ষণ হাঁটলেই পৌঁছে যাব। চল তাহলে বলে হাঁটতে লাগলাম। সিমন আগে আগে যাইতেছে। আমরা একটা জঙ্গলের ভেতরে হাঁটতে লাগলাম। সব হাবিলদার ঘুমিয়ে আছে। হঠাৎ একজনের ঘুম ভেঙে গেল। সে তাদের সবার মুখে পানি দিয়ে জাগিয়ে দিল। সবাই চিন্তা করতে লাগলো, আমরা সবাই একসাথে কিভাবে ঘুমিয়ে গেলাম? তাড়াতাড়ি দৌড়ে ভিতরে গেল। গিয়ে দেখে ফাঁসির আসামি আর সাথে আর একটা নাই। তার মানে এখান থেকে দুজন পালিয়ে গেছে। হাবিলদাররা উপর মহলে এই খবরটা দিয়ে দিল। সবাই খুব আতঙ্কে পড়ে গেল। আজ পর্যন্ত এই হাজত থেকে কেউ পালাতে পারে নাই, কিন্তু ওরা কিভাবে পালিয়ে গেল? আর সব হাবিলদাররা একসাথে ঘুমিয়েছিল। অবশ্যই এতে কোনো না কোনো কারণ আছে। আর মাত্র কয়েকটা দিন বাকি, তাই পুলিশ আর সেনাবাহিনী মিলে লাদেনকে ধরার নির্দেশ দিল। আমি আর সিমন হাঁটতে হাঁটতে জঙ্গলের অনেক দূরে এসে গেছি। হঠাৎ সিমন দাঁড়িয়ে গেল। কে দাঁড়িয়ে গেলি কেন? এখানে আমাদের বাসাটা। কই, আমি তো দেখতে পাচ্ছি না। আমি দেখাইতেছি। সিমন গিয়ে একটা ছোট কিছু টান দিতেই ছোট একটা রাস্তা হয়ে গেল। চল। আমি আর সিমন নিচে আসতেই আবার কিসের মাঝে ধরে জোরে একটা টান দিতেই আবার রাস্তা বন্ধ হয়ে গেল। তুই কিসের মাঝে ধরে রাস্তা ওপেন করলি? ওইটা একটা পার্সোনাল বিষয়, যা আমার বাবা শুধু আমাকে বলে গেছে। আর বলেছে এই কথা যেন আমি কাউকে না বলি। তবে আমার সাথে বিশ্বাস করে আনছি। তবে কীভাবে কোলে আর কীভাবে বের হয় সেটা তোরে বলা যাবে না। আচ্ছা, কোনো সমস্যা নেই, তুই আমার সাথে থাকলেই হবে। 1 মিনিট হাঁটতেই দেখি এত সুন্দর বাড়ি আমি আমার জীবনে একটাও দেখি নাই। পুরো রাজপ্রাসাদ, যাদের আলোতে সব কিছু উজ্জ্বল করছে। কেমন লাগলো আমার বাসাটা? ওয়াও, এক কথা অসাধারণ। আমি আমার জন্মের প্রথম এই বাসা দেখলাম। এই বাসাটার জন্য আমার বাবা আর মাকে ওরা মেরে ফেলছে। বুঝলাম না। এই মাটির নিচে বাসাটা করতে আমার বাবার কোটি কোটি টাকা খরচ হয়েছে। অনেকে সন্ধান করতে চেয়েছে কিন্তু কেউ খুঁজে পায় নাই। এই বাড়িটা আমার বাবা চেয়েছিল দ্বিগুণ টাকা নিয়ে এই বাসাটা বিক্রি করবে, কিন্তু তার আর হলো না রে। আর আমার বাবা জানতো তিনি মারা যাবেন, আর এই জন্য এই বাসাটা আমাকে দিয়ে গেছে। খুব ভালো করছে। এখন আমরা সেম মতোই আছি, কিন্তু এখন আমরা খাবো কি? খাবারের চিন্তা পরে করব, আগে ঘুমিয়ে নেই। সিমন আমাকে রেখে অন্য একটা রুমে চলে গেল। কিন্তু আমার এখনও রহস্যময় লাগছে। এখানে কোনো কিছু নাই, শুধু বাড়িটাই সুন্দর। যাকে আমার কি, আমি আগে ঘুমিয়ে মাথা ঠান্ডা করে নিই, পরে চিন্তা পরে করব। সকালে যখন ঘুম ভাঙলো দেখে সুমন নাই, কই গেছে। আমি তো এখানে কোনো কিছুই চিনি না, বুঝতেছি না কি করব। তাই বাড়িটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। সিমন খুব ভোরেই ঘুম থেকে উঠে বাজার করতে চলে গেল, কারণ আমাদের তো খেতে হবে। তবে মাস্ক লাগিয়ে গেছে যাতে কেউ চিনতে না পারে। হয়তো একটা দোকানে সিমনের চোখ যেতেই চোখ কপালে উঠে গেল। নিউজটা হলো, হাজত থেকে 2জন আসামি পালিয়ে গেছেন, তবে এখানে একটা ফাঁসির আসামি ছিল। লাদেনের ছবিটা দিয়ে বলছে, এই আসামিকে ধরে দিতে পারবে তবে 50 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। আর আসামিকে পেলে এই নম্বরে যোগাযোগ করবেন। সিমন এই নিউজটা দেখে অবাক হয়ে গেল। এত টাকা আর হাজত থেকে সুমন পালিয়েছে ঠিকই, কিন্তু তার কাছে বর্তমানে কোনো টাকা নেই। তাই মনে মনে সিমন চিন্তা করলো, এই টাকাগুলো আমি পেলে এক কাজ করি, লাদেনকে যে মিথ্যা আসামি বানিয়েছিল তাকে বলে দেখি, হয়তো আর কিছু পাওয়া যাবে। কিন্তু কিভাবে নম্বর নিব? সিমন টিভি থেকে একটা নাম্বার নিয়ে বলল, আমি আসামির খবর জানি, তবে সেটা একজনকেই বলবো, সাইমন স্যার।
হাবিলদার সাইমনের নাম্বার সিমনের কাছে দিয়ে দিল। সিমন মনে মনে চিন্তা করলো। এখন কিছু বলবো না, যা করবো রাতে। রাতে যখন লাদেন ঘুমাবে তখন যা করতে হবে করবো। মিম বসে বসে চিন্তা করছে লাদেন কিভাবে পালিয়ে গেল। এর মাঝে কোনো রহস্য নেই তো, নাকি ওরে কেউ সাহায্য করেছে? হঠাৎ মিমের ফোনটা বাজতে শুরু করলো। দেখে বড় অফিসার ফোন করেছে। জি স্যার, বলেন। আমার অফিসে আসো। জি স্যার। মিম গাড়ি নিয়ে যেতে লাগলো। যেতে যেতে মিম চিন্তা করছে। আমি এই চাকরি করে সব কিছু হারিয়েছি, কি করব এখন? কিছুই ভালো লাগছে না। অফিসারের রুমে গেল মিম। বসো এখানে। না স্যার, আমি দাঁড়িয়ে ঠিক আছি। লাদেনকে কি ধরতে পেরেছো? না স্যার, আমরা এখনো খুঁজছি। গোপন সূত্র থেকে জানা গেছে লাদেন নাকি তোমার স্বামী ছিল, আর ওর বাচ্চা নাকি তোমার পেটে। প্লিজ স্যার, ওর মতো খুনিকে আমার স্বামী বলবেন না। আমি তোমার বিষয়টা বুঝতে পারছি, যত তাড়াতাড়ি সম্ভব লাদেনকে খুঁজো। স্যার, আমি আর পারবো না। আরে তুমি কান্না করছো কেন? এই চাকরি করে আমি আমার স্বামীকে হারিয়েছি। এখন আমি আর আমার পেটের সন্তানটাকে হারাতে চাই না। আমি এই চাকরি থেকে রিজাইন নিতে চাই। কি বলছো তুমি? এত বড় পদ থেকে তুমি রিজাইন নিতে চাও? কি করব তাহলে স্যার? একে একে আমি আমার পরিবারের সবাইকে হারিয়ে ফেলছি। এখনো আমার পেটের বাচ্চাটা নিয়ে দিন রাত কাজ করছি, আর পারবো না স্যার। আমি তোমার বিষয়টা বুঝতে পারছি। আচ্ছা, তোমাকে আমি 8 মাসের ছুটি দিলাম, পরে যদি মনে হয় আবার চাকরিতে জয়েন করিও। ধন্যবাদ স্যার। মিম অফিসে গিয়ে তার সবকিছু রেডি করছে বাড়িতে যাওয়ার জন্য। এমন সময় সাইমন এসে বলল, সব কিছু গুছিয়ে কই যাও? বাড়িতে যাইতেছি, আমাকে 8 মাসের ছুটি দিয়েছে। সাইমন মনে মনে চিন্তা করলো। এই তো সুযোগ, নইলে মিমকে আর বলতে পারবো না। মিম, তোমাকে একটা কথা বলতে পারি? অবশ্যই বলো, তোমার আবার কিসের অনুমতি লাগবে নাকি? তাও। আচ্ছা মিম, তুমি আমাকে কি হিসেবে দেখো? হঠাৎ এই প্রশ্ন? না, এমনি জানতে চাইলাম আর কি। ও, আমি তোমাকে আমার একজন ভালো বন্ধু হিসেবে দেখি। যদি কিছু মনে না করো, তোমাকে একটা কথা বলতে চাই। বলো তাড়াতাড়ি, আমি বাড়িতে চলে যাব। আমি তোমার পেটের বাচ্চার দায়িত্ব নিতে চাই। তোমার মাথা ঠিক আছে? কি বলতে চাইছো তুমি? আমি তোমাকে বিয়ে করতে চাই। হোয়াট? তোমার সাহস তো কম না, আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছ? না মানে, তুমি তো সেদিন বললা আরেকটা বিয়ে করতে চাও। ওই সময় আমি রাগের মাথায় বলছি, আর একবার যদি এই কথা বলো, জীবনে তোমার সাথে কথা বলবো না। একজন ভালো বন্ধু হিসেবে দেখতাম তোমাকে, আর তুমি কি না? ছি ছি। সরি, আমার ভুল হয়ে গেছে। আমার সামনে থেকে চলে যা। সরি, মাফ করে দাও। তুই যাবি? সাইমন ভয় চলে গেল। আমাকে চিনো না, তোমাকে কিভাবে বিয়ে করতে হবে তা আমার জানা আছে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা একটু বাঁকা করতে হবে, তাই তো প্রয়োজন হলে তাই করব। একা একাই এই কথাগুলো ভাবতেছে আর হাসছে। এদিকে আমি বসে আসি তো আসি, সিমনের কোনো খবর নাই। পেটের খিদায় পেট ব্যথা করছে, কি করব বুঝতেছি না। এখান থেকে বের হবার রাস্তাটাও আমি জানি না, কি করব কিছুই বুঝতেছি না। এদিকে সিমনেরও কোনো খোঁজ নেই। হাঁটতে হাঁটতে হঠাৎ একটা ডায়েরিতে নজর পড়লো। এই ডায়েরিটা কেন? ডায়েরিতে কি হাত দিব নাকি দেবো না? কি করা যায় কি করা যায়? না না, এখানে ডায়েরি কোথা থেকে আসবে? একটু রহস্য মনে করে ডায়েরিতে হাত দিলাম। প্রথম পৃষ্ঠায় যা লেখা আছে তা থেকে আমার শরীরের প্রত্যেকটা লোম দাঁড়িয়ে গেল। না না, এটা কীভাবে হতে পারে? কোনো মতেই হিসাব মিলছে না। ডায়েরির প্রথম পৃষ্ঠায় লেখা আছে, হ্যাঁ আমি লিমন, হ্যাঁ আমি সিমন, আমার বাবা মাকে আমি আমার নিজের হাতে খুন করেছি। প্রথম পৃষ্ঠাটা পড়ে আমার পুরো দুনিয়াটা ঘুরছে। সিমনকে আমি এত ভালো মনে করতাম, আর সিমন কি না। দ্বিতীয় পৃষ্ঠায় লেখা আছে, আমি বাসা থেকে চোরাই ব্যবসা করতাম, আর এই বাসাটা আমি ডাবল দামে বিক্রি করতে চেয়েছিলাম, কিন্তু আমার পথের কাটা হয়ে দাঁড়ালো আমার বাবা। আমি এখান থেকে ইয়াবা, মদ, মানে যত খারাপ জিনিস আছে সব এখানে নিয়ে এসে গভীর রাতে ডাবল দামে বিক্রি করতাম, কিন্তু বাবা একদিন এসে দেখে ফেলে আমার চোরাই ব্যবসা। বাবা আমাকে বাড়ি নিয়ে অনেক মারধর করে, মা আমাকে বকছিল, কিন্তু ওই দিন আমার বাবা মার উপর এত রাগ করছিল, যার কারণে বাবা মা একসাথে খুন করে আমি পালিয়ে যাই। খুব সুন্দর করে এই জগতে আমার দিন কাটছিল, আর সব কিছু আমার লোকেরাই করতো। তো একদিন আমি বাজার করতে বাইরে যাই।
ডায়েরিতে শুরু থেকে এই পর্যন্ত লেখা আছে, পরে আর কিছু নাই। আমি ডায়েরিটা বন্ধ করে অন্য রুম থেকে বের হয়ে গেলাম। আর আমি মনে মনে চিন্তা করতে লাগলাম, তার মানে শিমন একজন খুনি। আমি কাকে এতদিন বিশ্বাস করেছিলাম? আমাকে এখান থেকে যেতে হবে, নইলে আবার আমাকে হাজতে যেতে হবে। বলতে না বলতে দেখি সিমন হাতে এক গাঁটটি বাজার নিয়ে এলো। কিরে তুই একা একা কি করিস? তুই এত জঘন্য, আমি আগে চিনতে পারি নাই। চেহারা দেখে তো একদম সাধু মনে হয়, আর ভেতরে ভেতরে ছি। কিরে কি চিন্তা করিস? না কিছু না। তুই আমাকে একা রেখে কোথায় গিয়েছিলি? আর বলিস না, তুই তো সকাল থেকে কিছু কাজ নাই, তাই বাজার করে নিয়ে আসছি। তুই দেখ আমি রান্না করে নিয়ে আসছি। তাড়াতাড়ি কর, পেটের ক্ষুধায় চুচু করছে পেট। আচ্ছা। বলে সিমন রান্না করতে চলে গেল। এমন মনে চিন্তা করতে লাগলাম, সিমন যদি খাবারে বিষ মিশিয়ে দেয়, আমি কি এখন পালাবো নাকি? রাতে আমার মনে হয় রাতে পালানোই বেটার। মিম বাড়িতে গিয়ে কলিং বেল বাজাতেই রিমি এসে দরজা খুলে দিল। রিমি আপু বলেই জড়িয়ে ধরলো। কেমন আছো বোন আমার? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো আপু? আমি ভালো। বাবা কই? ভিতরে বসে আছে দেখো। আচ্ছা, এগুলো নিয়ে ভিতরে রাখ, আমি বাবার সাথে একটু কথা বলি। আচ্ছা। কেমন আছো বাবা? ভালো না রে মা, কিভাবে ভালো থাকি বল? নিজের মেয়ের জীবন নষ্ট করে ফেললাম। আরে বাবা এসব বাদ দাও, আমার কপালে সুখ নেই। বাবা, তোমাকে আমি একটা কথা বলতে চাই। বল মা, কি বলতে চাস? আমি আমার বাকি জীবনটা আমার শ্বশুর বাড়িতে কাটিয়ে দিতে চাই। কি বলছিস? একজন খুনির বাড়িতে যেতে চাস? বাবা খুন করেছে আমার স্বামী লাদেনের পরিবার, তো কোনো দোষ নেই। আমি আরও আমার শ্বশুরকে উল্টো পাল্টা কথা বলছি। তাছাড়া আর 4 মাস পর আমার বাচ্চা হবে। এখন একমাত্র আমার শাশুড়ি আমাকে দেখভাল করতে পারবে। তোর ইচ্ছে গেলে যা, আমি না করি না। বলে রুমের দিকে যেতে লাগলো। আমি বসে বসে চিন্তা করছি, একদিকে সাইমন আরেকদিকে সিমন, আর আমি একা কাকে কীভাবে সামাল দেবো কিছু বুঝতে পারছি না। আর এখন থেকে বের হতেও পারছি না। রান্না হয়ে গেছে বন্ধু, খেতে বস। সিমন যেখান থেকে নিয়ে খেতে লাগলো, আমি সেখান থেকে নিয়ে খাচ্ছি, কারণ আমাকে এখন বেঁচে থাকতে হবে, নইলে আমার বাচ্চাকে সাইমন ক্ষতি করার চেষ্টা করবে। খেটে বসে আছি। কি খাবি বল, আমি আজকে তোর জন্য সব কিছু নিয়ে আসবো। আরে না, আর কিছু খাবো না। তুই যে খাবার খাওয়ালি আর লাগবে না। মনে মনে বললাম, আমাকে তোমার বসে আনতেও চাই, তাই তো? আচ্ছা, এখন তাহলে আমরা কি করব? কয়েকটা দিন যাক, পরে এখান থেকে বাইরে হব। এখানে থাকতে আর ভালো লাগছে না। ঘুরে ঘুরে দেখে সব কিছু, তাহলে ভালো লাগবে। কিছু বললাম না, বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়লাম। মিম রেডি হয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। যেতে যেতে মিম চিন্তা করছে, আমি বাবার সাথে যেই অপরাধ করছি, এর কি কোনো ক্ষমা আছে? মিম রিক্সা থেকে নেমে কলিং বেল বাজাতেই শাশুড়ি এসে দরজা খুলে দিল। শাশুড়ি মিমকে দেখে বলল, কি চাও এখানে? চলে যাও এখান থেকে, নাকি আবার অপমান করতে চাও আমাদের? মিম শাশুড়ি মায়ের পায়ে ধরে বলল, আম্মু, আমাকে মাফ করে দিন। ওই সময় আমার মাথা গরম ছিল, আমি কিছুই বুঝতে পারি নাই। আম্মু চিন্তা করে, কয়েকদিন পর আমার নাতি হবে, বৌমাকে কষ্ট দেওয়া উচিত হবে না। উঠে পড়ো, যাও, মাফ করে দিলাম। এখন গিয়ে তোমার শ্বশুরের কাছে ক্ষমা চাও, দেখো কি বলে। আমি আছি তোমার পেছনে। এভাবে গিয়ে মিম বাবার কাছ থেকেও ক্ষমা চেয়ে নিল। বাবা উদাসী হয়ে মাফ করে দিল। এদিকে মিম স্কুল থেকে এখনও আসে নাই। যখন আমার ঘুম ভাঙলো, তখন দেখি রাত প্রায় অনেকটা হয়ে গেছে। আমি ঘুম থেকে উঠে বাইরে আসলাম। হঠাৎ শুনতে পেলাম কে জানি কথা বলছে। আমি একটু এগিয়ে শুনতে পেলাম সিমন কার সাথে জানি কথা বলছে। তাই আমি একটু শুনতে চেষ্টা করছি কি বলে। আপনি তাহলে বলছেন লাদেনকে মেরে ফেলবেন? অপর পাশ থেকে শোনা যাচ্ছে না। আচ্ছা, তাহলে আমার 1 কোটি লাগবে, তাহলে লাদেনকে মারতে আমি সাহায্য করব সাইমন স্যার। শোনা যাচ্ছে না। না, আচ্ছা, আপনি রাত 12টার সময় আসবেন, তখনও ঘুমিয়ে থাকবে। বলে ফোন রেখে দিল। তার মানে সিমন আমাকে টাকার কারণে মারতেছে। ওয়েট ওয়েট, নামটা কি জানি বলো? হ্যাঁ মনে পড়ছে, সাইমন। সিমন শেষমেশ কিনা সাইমনের সাথে হাত মেলালো। এখন যেভাবেই হোক আমার এখান থেকে পালাতে হবে। দেখি সিমন ফোনটা রেখে রুমের ভেতরে কি করতে গেছে। আমি আস্তে আস্তে গিয়ে ফোনটা হাতে নিলাম। আস্তে আস্তে বাইরে হয়ে দৌড়, যেখান থেকে এখানে আসলাম আবার দৌড়ে সেখানে গেলাম। কিন্তু এইটা খুলবো কীভাবে? সিমন আমাকে কিছুই বলে নাই। আমি ফোনের লাইট জ্বালিয়ে দেখতে লাগলাম। হঠাৎ ছোটো একটা কারেন্টের তারের মতো নজরে এলো। একটাই যদি টান দেই তাহলে কি আমাকে কারেন্ট ধরবে? না তো। তোর আমি কিসব আবল তাবল ভাবছি। এখানে কারেন্ট আসবে কোথা থেকে? তাই তারটা ধরে জোরে একটা টান দিতেই আপনি উপরে ওঠার একটা রাস্তা হয়ে গেল। উপরে উঠে বললাম, আর এইটা বন্ধ করতে পারবো না, আগে নিজের জীবন বাঁচাই বলে দৌড়াতে শুরু করলাম। যেমন যেইখান দিয়ে নিয়ে আসছিল রাস্তাটা একটু একটু করে মনে আছে। দৌড়াতে দৌড়াতে জঙ্গল থেকে বের হয়ে গেলাম। এখন আমি যদি মানুষের বাড়ি ঘরে যাই তাহলে আমাকে সবাই টাকার লোভে ধরে দেবে। তাই জঙ্গলের পাড় ধরে হাঁটতে লাগলাম।
সিমন কৌশল করে রুমে এসে দেখে তার ফোন নেই। অনেক খোঁজাখুঁজি করে ফোনটা পাচ্ছে না, তাই আমার রুমে গিয়ে দেখলো আমিও নাই। তাড়াতাড়ি দৌড়ে যেখান থেকে বাইর হওয়া লাগে সেখানে গিয়ে দেখলো দরজা খোলা। তার মানে লাদেন পালিয়েছে? ও তাহলে আমার কথা শুনতে পারছে? কই কই যাবো বেটা, জঙ্গলে একটা কোনো খুঁজে পাবা না। হঠাৎ সিমন দেখলো একটা বাইক আসছে, বাইক থেকে সাইমন নামলো। আপনার তো 12টার সময় আসার কথা ছিল, এখন এলেন কেন? আমার সহ্য হচ্ছিল না, আগে ওকে মারবো। এখন বলো কোথায় লাদেন? লাদেন পালিয়ে গেছে। কি বলছো? তবে এই জঙ্গল থেকে বের হবার রাস্তাও জানে না। তাহলে দাঁড়িয়েছো কেন? চলো খুঁজে দেখি। বলে আমাকে খুঁজতে লাগলো। আমি হাঁটতে হাঁটতে কোথায় চলে আসছি নিজেও বলতে পারি না। এ তো সামনে একটা নদী দেখা যায়, নদীর পাড়ে গিয়ে বসলাম। ফোনটা হাতে নিয়ে সিমগুলো খুলে পানিতে ফেলে দিলাম, কারণ এই নাম্বার সিমন জানে, আর হয়তো ওরা আমাকে ফোনের লোকেশনে খুঁজে ধরে ফেলবে। আমি আর মনে বসে চিন্তা করছি, আগে ছিল আমার পরিবার কত সুন্দর, না ছিল আমার জীবন, আর এখন আস্তে আস্তে সব কিছু আমার জীবন থেকে হারিয়ে গেছে। এমনকি পুরো বাংলাদেশ আমার বিরুদ্ধে আমাকে খুঁজছে। কি করব আমি একা? আমার তো এখন মরা ছাড়া কোনো উপায় নাই। আমি চাইলেও অনেক কিছু করতে পারি, বাঁচার মতো বাঁচতে হবে আমাকে। তবে কি করি কিছু মাথায় আসছে না। হঠাৎ শুনতে পেলাম আমার পেছন থেকে কে বা কারা কথা বলছে। আমি ভয় পেয়ে গেলাম। তাহলে কি আমি সত্যি সত্যি ধরা পড়ে গেছি? আমি ভয়ে ভয়ে সামনে তাকিয়ে দেখি 3-4 জন মানুষ কি জানে বিক্রি করছে। শুনছি রাতে নাকি মানুষ চোরাই ব্যবসা করে, তাই একটু চান্স নিয়ে দেখতে চাইলাম, যদি কিছু পেয়ে যাই তাহলে কিছু টাকা তো হবেই। আমি এটা দেখে একটু জোরে চিৎকার দিলাম, কেউ ওখানে? বলতেই ওরা সবাই সব কিছু ফেলে দৌড়ে চলে গেল। আমি গিয়ে দেখলাম একটা বড় সুটকেসটা খুলে দেখলাম এত টাকা, আমি তো দেখে অবাক। আর তার সাইড দিয়ে কতগুলো কি জানি পড়ে আছে, আমি এগুলো জীবনে দেখি নাই। ওরা দেখি 2 জন লোক আসছে, আমি তাদের সুটকেস বন্ধ করলাম। এই নিন, এখানে 1 কোটি টাকা আছে। আর আমাদের জিনিসপত্রগুলো কই? ওরা মনে করেছে আমি সব বিক্রি করি। আমি বুদ্ধি করে মাটিতে যেগুলো পড়েছিল ওগুলো দিয়ে দিলাম। ওরা হাতে নিয়ে বললো সব কিছু ঠিক আছে বলে চলে গেল। আমার কাছে এত টাকা কীভাবে কী করবো কিছু বুঝতেছি না। আগে আমাকে এখান থেকে সরা লাগবে, তাই 2টা সুটকেস হাতে নিয়ে সামনে না গিয়ে বুদ্ধি করে তার উল্টো সাইড দিয়ে হেঁটে তারপর জঙ্গলের ভেতরে গেলাম। গিয়ে একটা ভালো লোকেশন দেখে টাকাগুলো রাখলাম। এখন কীভাবে কী করবো তা চিন্তা করছি। টাকা দিয়ে আমি সব কিছুই এখন করতে পারবো, তাই যা করতে হবে বুদ্ধি দিয়েই করতে হবে। টাকাগুলো মাথার নিচে নিয়ে একটু ঘুমাতে চেষ্টা করতে লাগলাম। যখন ঘুম ভাঙলো তখন দেখি সব কিছু ঠিকঠাকই আছে। সকাল হয়ে গেছে। টাকাগুলো লুকিয়ে মুখটা ভালো করে বেঁধে জঙ্গল থেকে বাইরে হলাম। ছোটো একটা বাজারে গিয়ে একটা ফোন নিলাম আর একটা সিম আর খাওয়ার মতো কিছু খাবার নিয়ে আবার জঙ্গলের দিকে হাঁটতে লাগলাম। যেখানে টাকাগুলো রেখে আসছি এখানে তেমন কেউ নেই, তাই সহজেই আসতে পারলাম। আমার কাছে পাবেলের নাম্বারটা ছিল, তবে দৌড়ানোর সময় কই যে পড়ছে বলতে পারি না, শুধু আমার ঘরের ফোন নাম্বার জানি। তবে কল দেবো না, সমস্যা হবে। মারি এখন মিমের সাথে কথা বলে নেওয়ার আগে এখন তার ভাইয়ের কোনো খোঁজ খবর নাই। মিম মারিয়ার রুমে গিয়ে, কি করো মারিয়া? আপনি এখান থেকে চলে যান, আপনার কারণেই আমার ভাইকে আমি হারিয়েছি। জানি না আমার ভাই এখনো বেঁচে আছে কিনা। তোমার ভাইকে তুমি হারিয়ে কান্না করছো, আর আমি যে আমার স্বামীকে হারিয়েছি, যাকে নিয়ে জীবনের শেষ পর্যন্ত বেঁচে থাকবো, আজ সে আমার পাশে নাই। এখন তুমি বোঝো আমি কেমন কষ্টে আছি। আমার কষ্ট তো কাউকে দেখাতে পারি না। বলেই কান্না করতে লাগলো। তাই তো ভাবির কথা আমি একবারও চিন্তা করলাম না। মারিয়া তার ভাবিকে জড়িয়ে ধরে বলতে শুরু করলো, দেখবেন ভাবি, আমার ভাই কোনো অপরাধ করে নাই। একদিন না একদিন আমার ভাই তা প্রমাণ করবে। আমার বিশ্বাস আছে আমার ভাইয়ের উপর। তাই যেন হয়। আমারও বিশ্বাস হচ্ছিল না যে লাদেন খুন করেছে, কিন্তু চোখের সামনে সব কিছু হয়ে গেল। কিভাবে বিশ্বাস না করি বলো? আমি বসে বসে চিন্তা করছি আমাকে যা কিছু করতে হবে সব রাত ছাড়া আমি এখান থেকে বাইরে হতে পারবো না। এভাবে বের হলে সবাই সন্দেহ করবে। দেখতে দেখতে রাত হয়ে গেল। আমি এই জঙ্গলে বর্তমানে যেখানে আসি তাহলে সুন্দর করে লুকিয়ে রাখলাম, যাতে কেউ এখানে আসলে চিন্তা না পারে। এখন আমার কাজ একটাই, এভাবে আর কতদিন পালিয়ে পালিয়ে ঘুরবো? এখন আমাকে প্রমাণ জোগাড় করতে হবে। তাই জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে হেঁটে সিমনের বাসার দিকে যাচ্ছি, যদি কিছু জানা যায়। কিছু দূর আসতেই ছোটো একটা রাস্তা দেখতে পেলাম যেটা জঙ্গলের ভেতরে গেছে। কি এখানে রাস্তা এলো কী করে, নাকি এখনও কিছু আছে? আমি রহস্য মনে করে রাস্তা ধরে হাঁটতে লাগলাম। রাস্তাটা একেবারে শেষ, কিন্তু কিছুই পেলাম না। তাই হতাশ হয়ে দাঁড়িয়ে আছি। আর একটা বাইকের শব্দ শুনলাম, তাই তাড়াতাড়ি আমি গিয়ে একটা গাছের পেছনে লুকিয়ে গেলাম, যাতে আমাকে দেখতে না পারে। লোকটা বাইকটা এখানে রেখে সামনের দিকে যেতে লাগলাম। আর লোকটাকে পেছন দিকটা আমার কেমন যেন চেনা চেনা লাগছে, তাই আমি লোকটার পেছনে পেছনে যেতে লাগলাম। আর সামনে দেখতে পেলাম অনেক সুন্দর একটা বাড়ি। আমি এটা বুঝলাম না জঙ্গলের ভিতরে ওটা ঘরও বাড়ি কী করে। দেখতে দেখতে লোকটা ঘরে গিয়ে ঢুকে পড়লো। আমি জানলা দিয়ে যা দেখলাম নিজের চোখে বিশ্বাস হচ্ছে না। মিতুকে না খুন করা হয়েছে? তাহলে মিতু এখানে কি করে? আর মিতুর সাথে সাইমন এখানে কি করে?
কিছু তো মাথায় ঢুকছে না। এতক্ষণ আমি যাকে লোকটা করছিলাম সেটা আসলে সাইমন। আর ঘরের ভিতরে মৃত্যু, আর আমি প্যাকেট থেকে ফোনটা বের করে সব ভিডিও করছি। সাইমন মৃত্যুকে জোরে ধরে কী জানি কথা বলতে লাগলো। কিছুক্ষণ ছেড়ে দিয়ে আবার ঘর থেকে বের হয়ে চলে যেতে লাগলাম। আমি মনে মনে চিন্তা করতে লাগলাম, এখন এমন সময় নিজের নির্দোষ প্রমাণিত করার দরজা দিয়ে ঘরে ঢোকা যাবে না, তাই জানলা দিয়ে যাব। আস্তে করে একটা লাফ দিয়ে উঠে পড়লাম। দেখি মিতু শুয়ে আছে। কী খবর মিতু, কেমন আছো? মিতু আমাকে দেখে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এভাবে তাকে লাভ নাই, সব কিছু আমি ভিডিও করে নিছি। এখন কি সত্যি কথা বলবা নাকি? আমি মিতু বিছানা থেকে উঠে নিচ থেকে একটা বন্দুক নিয়ে আমার দিকে তাক করে আছে। কি করছো মিতু? আমাকে তোমার খুনের আসামি বানাইলা, এখন তুমি কি সত্যি মেরে ফেলবা? হ্যাঁ, মেরে ফেলবো। তোর জন্য আমি সাইমনকে বিয়ে করতে পারছি না। তুমি যার জন্য এত কিছু করলা সে একটা বেঈমান, তুমি জানো না? দেখ লাদেন, সাইমনের নামে উল্টোপাল্টা কথা বলবি না। তুমি ভালোবাসা অন্ধ হয়ে গেল? বুঝতে পারছি। আগে আমার মাথা থেকে গড়িটা নামাও, আমি সব প্রমাণ করতেছি সাইমন ভালো নাকি খারাপ। পরে যদি তোমার বিশ্বাস না হয় আমাকে মেরে ফেলিও। সত্যি তো? সত্যি বলছি। আচ্ছা সাইমনের ফোন নাম্বার দাও। আচ্ছা। বলে ফোন নাম্বার আমাকে দিল। আমি সাইমনকে ফোন দেওয়ার পর, সাইমন কি খবর? আরে লাদেন যে কতদিন পালিয়ে থাকবি আমি দেখতে চাই।